আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই আমরা কেমন আছি একটু সবাই কমেন্ট করে জানাই দেই, এবং আমার ভয়েসটা ক্লিয়ার কিনা, এবং বোর্ডটা আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং বোর্ডটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানাই দেই। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বলতে গেলে, আমাদের অলরেডি আমরা জানি যে 9 তারিখে আমাদের জাহাঙ্গীরনগরে পরীক্ষা ডি ইউনিটে হবে। এরপরে হচ্ছে আমাদের 15 তারিখে হচ্ছে যে ঢাবির পরীক্ষা। তো আজকে বেসিক্যালি আমাদের ঢাবিতে আসার মতো যে সমস্ত কোশ্চেন, বায়োলজি ফার্স্ট পার্টে ঢাবি কোশ্চেন আসার মতো, তো প্রায় 50টা কোশ্চেন নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই কোশ্চেনগুলো যে আসলে শুধুমাত্র যে ঢাবির জন্য যে গুরুত্বপূর্ণ সেটা না, এটা এখান থেকে কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে, ঠিক আছে? ওকে, তো আমরা প্রায় বেশ যেগুলো কোশ্চেন আসার মতো একটা খুবই গুরুত্বপূর্ণ বেশ টপিকস নিয়ে আলোচনা করব। এখানে বেশ কটা কোশ্চেন এখানে আলোচনা করব। সবাই একটু আমরা ক্লাসে আমরা ঝটপট জয়েন করি, সবাই একটু ঝটপট ক্লাসে আমরা জয়েন করে ফেলি। যারা এখন মতো ক্লাসে আমরা জয়েন করি নাই, ঝটপট ক্লাসটা আমরা জয়েন করে ফেলি, ঠিক আছে? এবং কে কোথা থেকে আজকের ক্লাসটা আমরা জয়েন করছে সবাই একটু আমরা কমেন্ট করে জানাই দিই, এবং ভাইয়ার ভয়েসটা ক্লিয়ার কিনা সবাই একটু আমরা কমেন্ট করব, ঠিক আছে? সবাই একটু আমরা কমেন্ট করব, খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটা নিয়ে আলোচনা করা হবে। সবাই একটু আমরা কমেন্ট করি ভয়েসটা ক্লিয়ার কিনা। আচ্ছা, ঠিক আছে, তা ক্লাসটা শুরু করে দিলাম। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা সবাই জানি আমাদের বোটানির উপরে আমাদের বেশ কয়েকটা আমাদের ফোবিয়া কাজ করে, বোটানির উপর যে ফোবিয়া কাজ করে, তো সেই ফোবিয়া যাতে না থাকে। তো আচ্ছা, সাভার সিআরপি থেকে আচ্ছা রিফাত আবদার নুরুল সাভার সিআরপি, ওকে। তো সবাই একটু নিজের টাইমলাইনে আমরা একটু শেয়ার করি। হ্যাঁ, নিজের টাইমলাইনে সবাই একটু আমরা শেয়ার করি, নিজের টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করে দেই, এবং ভিন্ন গ্রুপে ক্লাসটা আমরা শেয়ার করে দিই, ঠিক আছে? সবাই একটু ক্লাসে জয়েন করে, একেবারে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ক্লাস হতে যাচ্ছে। যারা এখন পর্যন্ত ক্লাসে আমরা জয়েন করি না, অতি দ্রুত আমরা ক্লাসটাতে জয়েন করে ফেলার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তো আমি ক্লাসটা শুরু করে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, ঠিক আছে, সবাই তো আমার সাথে কমেন্ট করবেন। আচ্ছা, দেখেন প্রথম কোশ্চেনটা কিন্তু আচ্ছা রাইট হ্যান্ড পার্ট ইম্পর্টেন্ট টপিকগুলো একটু সাজেশন দেন। অবশ্যই রিটেন পার্ট নিয়ে আমি সাজেশন আলোচনা করে দিব, বাট এর আগে সবাইকে আমাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, সবাই আমরা কোশ্চেনে আনসার করি। আচ্ছা, প্রথম কোশ্চেনটা এখানে কি দেওয়া আছে দেখি, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? কোশ্চেনে কি দেওয়া আছে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি, ঠিক আছে? আচ্ছা, এই কোশ্চেনটা যদি আমি একটু যদি আলোচনা করতে চাই, আমরা যদি একটু কথা যদি বলি, আমাদের কোষ প্রাচীর থেকে যে কোশ্চেনগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কোষ প্রাচীর থেকে আমাদের ঢাবির জন্য বা জাহাঙ্গীরনগরের জন্য যে কোশ্চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, দেখো সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবা। কোষ প্রাচীরের আমাদের উদ্ভিদ কোষের, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন। বলেন তো, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? এটা কিন্তু পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন দেয়। কি বললাম? উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সবাই একটু কমেন্ট করেন, বলেন উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সবাই একটু কমেন্ট করবেন, বলেন উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? একটা কোশ্চেন। আবার পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? একটা কোশ্চেন পরীক্ষার মধ্যে দিতে পারে, ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি? আবার পরীক্ষার মধ্যে আমাদের দিতে পারে ছত্রাকের কোষ। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের ঢাবি বা জাবির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, কেউ কি আমরা অ্যান্সার করতে পারবো? সবাই একটু মনোযোগ সহকারে করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ এখানে অনেক বেশি আমাদের উপকার হবে। প্রথম কোশ্চেনে কি দেওয়া আছে, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদানটাকে আমরা একটা কমেন্ট করে আমি লিখে দিচ্ছি। উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। ভুল করা কিন্তু যাবে না। কি বলছি? উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, ঠিক আছে? আচ্ছা, যদি বলা হয় ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, অনেকে আমরা কিন্তু ভুল করি এটা, ঠিক আছে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদানটা হচ্ছে যে পেপটিডো
পেপটিডোগ্লাইকন। এই কোশ্চেনগুলো কিন্তু কনফিউশন কোশ্চেনগুলো আমাদের জাহাঙ্গীরনগরে কিন্তু দেয়, ঠিক আছে। কি বললাম, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর প্রধান উপাদান কি বলছি, পেপটিডোগ্লাইকন। আচ্ছা বলেন তো ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? অবশ্যই মাথায় রাখতে হবে ছত্রাকের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো কাইটিন। যদি এই টাইপ থেকে কোশ্চেন আসে এগুলো কিন্তু আমাদের ভুল করা যাবে না। উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি, ছত্রাকের কোষ প্রাচীর, অনেকে আমরা অ্যান্সার করছি, নাজিয়া আফরিন, জিনিয়া, ফাতেমা বেগম সিনহা, জাবিদ সিকদার, ধন্যবাদ। তো ওকে, সবাই একটু আমরা আমার সামনে একটু সবাই তো দ্রুত ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করি, দ্রুত আজকে সর্বোচ্চ যে মেনশন করবে ক্লাসটা এবং সবচেয়ে বেশি যে শেয়ার করবে ক্লাসটা তাদের জন্য আমি এই যে ক্লাসের পিডিএফটা তাকে আমি দিয়ে দিব, ঠিক আছে। সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার করবো, ঠিক আছে। ওকে, আমি কিন্তু কোষ প্রাচীর টপিক থেকে কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে একটু কথা বলতেছি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো সবাই একটু, আমি কিন্তু পরীক্ষার মধ্যে দিতে পারে কোষ প্রাচীরের প্রধান উপাদান আমি কি বলছিলাম, সেলুলোজ। আচ্ছা বলো তো যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় কোষ প্রাচীরে সেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট, সবাই একটু কমেন্ট করে জানা দাও, কারণ ওই একটা কোশ্চেন পরে কিন্তু অনেক কিছু আমাদের পড়তে হবে। বলো কোষ প্রাচীরে সেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট, সবাই একটু আমরা কমেন্ট করে বলো। কোষ প্রাচীরে সেলুলোজের পরিমাণ কিন্তু 40%। বাট এই কোশ্চেনটা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরে বা ঢাবিতে দিতে পারে কোষ প্রাচীরে হেমি সেলুলোজের পরিমাণ কত। কোষ প্রাচীরে হেমিস সবার কাছ থেকে আমি একটা কমেন্ট জানতে চাচ্ছি, কারণ এই ক্লাসটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে করো তোমাদের কিন্তু রিকল হয়ে যাবে, ঠিক আছে। সবাই দেখো ভাই, কোষ প্রাচীরের সেলুলোজের পরিমাণ কত পার্সেন্ট বলছি, 40%। যদি হেমি বলছি, বায়োলজিতে একটা কথা মনে রাখবা, হেমি মানে হচ্ছে অর্ধেক, তার মানে 40-এর অর্ধেক মানে কত পার্সেন্ট, 40-এর অর্ধেক মানে হচ্ছে 20%। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরে বা অনেকে কিন্তু আমরা ভুল অ্যান্সার করতেছি। 20%, নাজিয়া আফরিন, জিনহা সঠিক অ্যান্সার করছো, ইসরাত জাহান লাতি তুমিও সঠিক অ্যান্সার করছো। তাহলে কোষ প্রাচীর সেলুলোজের পরিমাণ 40% আর হেমি সেলুলোজের পরিমাণ হচ্ছে 20%। পার্সেন্টেজ থেকে পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের কোশ্চেন দেয়, ঠিক আছে। আচ্ছা এখন দেখো কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি, আমি যদি একটু যদি তোমাদের সামনে কথা বলতে চাই, কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি বলছি বলতো, সেলুলোজ, তাই না। সবাই একটু আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি, টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করে সবাই একটু আমরা ডান লিখি। অর্পিতা অর্পণা বলছে ভাইয়া কেমন আছেন, যে আলহামদুলিল্লাহ ভালো আছে, ক্লাসটা শেয়ার করে দেয়। দেখেন কোষ প্রাচীরের প্রধান উপাদান আমি কি বলছি, সেলুলোজ, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবেন, পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দেয় কয়টা সেলুলোজ নিয়ে আমাদের সেলুলোজ চেইন হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা জিনিস। কি বললাম সবাই একটু কমেন্ট করার চেষ্টা করে বলেন, কয়টা সেলুলোজ নিয়ে আমাদের সেলুলোজ চেইন হচ্ছে। আমি কিন্তু একটা কোশ্চেন পড়াতে গিয়ে একেবারে সবগুলো কিন্তু পড়াই দিচ্ছি। বলেন যদি বলা কয়টা সেলুলোজ নিয়ে আমাদের সেলুলোজ চেইন হচ্ছে, কয়টা সেলুলোজ নিয়ে। আচ্ছা নাজিয়া আফরিন জিনা বলছে আমাদের হচ্ছে যে শেষ সময় আমরা কোন বইটা পড়বো, ডি ইউনিটের জন্য শেষ সময় তুমি ডি ইউনিটের জন্য আমাদের প্রশ্ন ব্যাংক বইটা কিনতে পারো, ঠিক আছে। আমাদের প্রশ্ন ব্যাংক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আছে, জয়কুলি প্রশ্ন ব্যাংক বইটা কিনতে পারো। আচ্ছা দেখো কয়টা সেলুলোজ নিয়ে আমাদের সেলুলোজ চেইন হচ্ছে, দেখো অনেকে বলতেছো 2000 না, 2000 না, অবশ্যই মনে রাখবা আমাদের 1 থেকে, জি আলহামদুলিল্লাহ ভালো আছে রাবিয়া বেগম, তার কয়টা সেলুলোজ নিয়ে 1 থেকে 3000 কয়টা, এগুলো কিন্তু ভুল করা যাবে না। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বা ঢাবিতে দেয়। কি বলছি, কয়টা সেলুলোজ নিয়ে আমাদের সেলুলোজ চেইন হচ্ছে, 1 থেকে 3000 সেলুলোজ নিয়ে আমাদের কি হচ্ছে, সেলুলোজ চেইন হচ্ছে। আচ্ছা দেখো পরীক্ষার মধ্যে কোশ্চেন দিতে পারে কয়টা সেলুলোজ চেইন নিয়ে আমাদের ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে, সবাই একটু কমেন্ট করি, কয়টা সেলুলোজ চেইন নিয়ে আমাদের মাইসেলি হচ্ছে, সবাই একটু ঝটপট কমেন্ট করার চেষ্টা করো, পড়াটা একটু সবাই রিকল করো। কি বলছি, কয়টা সেলুলোজ চেইন নিয়ে মাইসেলি হচ্ছে, বলো সবাই কয়টা সেলুলোজ চেইন নিয়ে মাইসেলি হচ্ছে। অবশ্যই মাথায় রাখবা 100টা। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের ঢাবিতে বা জাহাঙ্গীরনগরে দিতে পারে কয়টা সেলুলোজ চেইন নিয়ে, 100টা সেলুলোজ চেইন নিয়ে আমাদের কি হচ্ছে, মাইসেলি হচ্ছে। এই যে মাইসেলি, হ্যাঁ এই মাইসেলিকে আমি কি বলবো, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক। এই মাইসেলিটাই বেসিক্যালি কি,
এই মাইসেলিটাই বেসিক্যালি হলো কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক হচ্ছে আমাদের মাইসেলি। ঠিক আছে, এই মাইসেলিটাই কি, তো আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন পরীক্ষার মধ্যে দিতে পারে। কয়টা সেলুলোজ নিয়ে সেলুলোজ চেইন হচ্ছে, কয়টা সেলুলোজ চেইন নিয়ে আমাদের মাইসেলি হচ্ছে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একককে আমরা কি বলি। ঠিক আছে, পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা বলো তো কয়টা মাইসেলি নিয়ে আমাদের ম্যাক্রোফাইব্রিল হচ্ছে, সবাই একটু কমেন্ট করো। কয়টা মাইসেলি নিয়ে আমাদের কি হচ্ছে, ম্যাক্রোফাইব্রিল হচ্ছে, বলো কয়টা মাইসেলি নিয়ে আমাদের ম্যাক্রোফাইব্রিল হচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু জাহাঙ্গীরনগরে দিতে পারে। কয়টা মাইসেলি নিয়ে আমাদের ম্যাক্রোফাইব্রিল হচ্ছে, কয়টা মাইসেলি নিয়ে ম্যাক্রোফাইব্রিল হচ্ছে, অবশ্যই মাথায় রাখবা। কয়টা মাইসেলি নিয়ে আমাদের 20টা, ঠিক আছে, 20টা মাইসেলি নিয়ে আমাদের কি হচ্ছে, মাইক্রোফাইব্রিল হচ্ছে। ঠিক আছে, এই যে এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষার জন্য আমাদের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমি যদি আগের স্লাইডটাতে চলে যাই, আগের স্লাইডে আমাদের কি ছিল, আমার কোশ্চেনে যদি আমি অ্যান্সার করার চেষ্টা করি, দিতে পারে যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক কি। অবশ্যই আমাদের এক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে বলতো, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি, অবশ্যই মাথা রাখতে হবে মাইসেলি। এছাড়া আমি আপনাদেরকে কিন্তু এই টাইপটা কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো কিন্তু আমি আপনাদের শিখাই দিচ্ছি। অনেকে আপনারা বলতেছেন যে ভাইয়া এখান থেকে লিখিত পরীক্ষার মধ্যে কি কোশ্চেন দিতে পারে। হ্যাঁ, লিখিত পরীক্ষার মধ্যে এখানে দিতে পারে কোষ প্রাচীরের গাঠনিক অংশগুলো লেখো। ঠিক আছে, তো সবাই একটু আমরা নিজের টাইমলাইনে ক্লাসটা একটু দ্রুত শেয়ার করি। আজকের এই ক্লাসটা আমাদের সামনে যে 9 তারিখে ডি ইউনিটের কোশ্চেন পরীক্ষা আসবে জাহাঙ্গীরনগরে, সেই রিলেটেড কোশ্চেন আমি আলোচনা করব এবং ঢাবি কোশ্চেন আলোচনা করব। ভাইয়া জাস্ট কিছু চাচ্ছে না, সবাই চাচ্ছে যে ক্লাসটা একটু নিজের টাইমলাইনে আমরা দ্রুত শেয়ার করি। ঠিক আছে, আচ্ছা দেখি পরের কোশ্চেন আমরা দ্রুত ঝটপট অনেকে আমরা আনসার করতেছি। ফাইজা, রাব্বি, রুনু, ফারিয়া, তাসনিম, রূপালী, ইসরাত জাহান, রাত্রি, শাহানারা বেগম, ফাতেমা বেগম, শিরপা, অর্পিতা, অর্পণা, মাশাআল্লাহ সবাই একটু আমরা নিজের টাইমলাইনে ক্লাসটা একটু কি করি, শেয়ার করি। ঠিক আছে, ওকে, বেশি বেশি শেয়ার করি। ওকে, আচ্ছা পরের কোশ্চেনটা দেখি আমাদের কি দিছে। পরের কোশ্চেনটা কি দেওয়া আছে, কোন কোষ অঙ্গাণুতে থাইলাকয়েড আছে। দেখো একটা দেখেন, আপনারা জিনিস মাথায় রাখবেন, থাইলাকয়েড কিন্তু সাদিয়া আজাদ কোন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আজকে একটু বলেন যে আজকের ক্লাসটা আমরা কে কোথা থেকে জয়েন করছি, আজকের জয়কলি যে ক্লাসটা কে বাংলাদেশে কে কোন প্রান্ত থেকে জয়েন করছে, সবাই একটু ঝটপট কমেন্ট করে জানা দিই আমরা। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনে কি দেওয়া আছে, কোন কোষ অঙ্গাণুতে থাইলাকয়েড থাকে। আচ্ছা নিউক্লিয়াসে কি আমাদের থাইলাকয়েড থাকে? না। লিউকোপ্লাস্টে কি আমাদের থাইলাকয়েড থাকে? আমাদের না। মাইটোকন্ড্রিয়া থেকে থাইলাকয়েড থাকে? না। তাহলে কোন কোষ অঙ্গাণুতে আমাদের থাইলাকয়েড থাকে? সবাই এটা দ্রুত ঝটপট কমেন্ট করে বলেন, কোন কোষ অঙ্গাণুতে থাইলাকয়েড থাকে? অবশ্যই মাথায় রাখবেন ক্লোরোপ্লাস্টে আমাদের কি আছে বলেন তো, থাইলাকয়েড থাকে। ঠিক আছে, ধন্যবাদ। ক্লোরোপ্লাস্টে আমাদের কি আছে, থাইলাকয়েড থাকে। ওকে, আচ্ছা আমরা পরের কোশ্চেনটাতে চলে আসতেছি, সবাই একটু আমরা অ্যান্সার করবো। ঠিক আছে, আচ্ছা ফাইজা, রাব্বি, রুনু বলছে ঢাকা থেকে, সুমাইয়া আক্তার রাজশাহী থেকে, দিনাজপুর। তার মানে কি আজকে বোঝা যাচ্ছে যে জয়কুলি ক্লাসটা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আছে, 64টা জেলা থেকে আজকে আমরা জয়কুলি ক্লাসটা করতেছি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরএনএ যে টপিকসটা, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আরএনএ। আচ্ছা তো আরএনএ থেকে আরএনএ থেকে কি ধরনের কোশ্চেন আমাদের আসতে পারে আমি সেটা নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে, আরএনএ থেকে আচ্ছা একটু আমার সাথে কিন্তু সবাইকে বলতে হবে। আমি কিন্তু বারবার বলতেছি আরএনএ টপিকসটা কিন্তু আমাদের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য আমাদের গুরুত্বপূর্ণ। খাদিজা ইলমা বলছে উত্তরা থেকে। ওকে ওকে, ঠিক আছে, সবাই একটু আমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি এবং ফ্রেন্ডকে মেনশন করি, ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা আরএনএ প্রকারভেদ নিয়ে যদি একটু কথা বলতে চাই আরএনএ, আচ্ছা ফার্স্ট আমি কিন্তু কোশ্চেন করবো, আপনারা অ্যান্সার করবেন। আচ্ছা বলেন তো আরএনএ কয় প্রকার? আগে আমাকে কোশ্চেন অ্যান্সার করবেন, বলেন আরএনএ আসলে কয় প্রকার? আরএনএ কয় প্রকার বলেন, আরএনএ কয় প্রকার? এটা ফার্স্ট কোশ্চেন আপনাদের কাছে, সবাই তো অ্যান্সার করবো। বলেন আরএনএ কয় প্রকার? আমরা সবাই জানি আরএনএ হচ্ছে আমাদের 5 প্রকার। সবাই একটু কমেন্ট করে, আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখাই দিচ্ছি, এই লেখা থেকে বা এই জিনিসটা থেকে আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু কোশ্চেন দিতে পারে। ঠিক আছে, আরএনএ আমাদের কয় প্রকার? আরএনএ হচ্ছে আমাদের 5 প্রকার। ঠিক আছে, আচ্ছা আরএনএ যে আমাদের 5 প্রকার যে আমাদের আছে, সে 5 প্রকার
আরএনএ আমি একটু কথা বলতে চাই, সবাই একটু আমি কোশ্চেন করবো, আপনারা অ্যান্সার করবেন, ঠিক আছে? দেখেন আরএনএ যে 5 প্রকার, প্রথম আরএনএ আমাদের কি আসতেছে বলেন তো? প্রথম আরএনএ হচ্ছে আমাদের এমআরএনএ। দেখেন প্রথম আরএনএটা কি বলছি ভাই? এমআরএনএ, ঠিক আছে? আচ্ছা এমআরএনএ। এরপরে আমাদের পরের আরএনএটার নাম কি? এমআরএনএ। এরপরে পরের আরএনএটা হচ্ছে যে আমাদের টিআরএনএ। পরের যে আরএনএ আছে সে আরএনএটার নাম কি বলছি? টিআরএনএ। তাহলে এমআরএনএ, তারপর কি গেল? টিআরএনএ। তারপরে পরের যে আরএনএ সে আরএনএটার নাম কি বলছে বলেন তো? আরএনএ, ঠিক আছে? আচ্ছা এরপরে দুইটা আমাদের আরএনএ আছে, একটা হচ্ছে যে জিআরএনএ এবং আরেকটা আরএনএ আছে আমাদের হলো এমআইআরএনএ। কি আরএনএ? এমআইআরএনএ, ঠিক আছে? দেখেন সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি, অনেকে আমরা অ্যান্সার করতেছি। মরিনা ইসলাম, মল্লি, শেখ, স্বপন, সবাই একটু আমরা টাইমলাইনে ক্লাসটা একটু শেয়ার করি এবং সবাই আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে ফ্রেন্ড একটু মেসেজ। আচ্ছা আমার সাথে কোশ্চেন অ্যান্সার করেন। এই যে এমআরএনএ, এমআরএনএ আর যাকে আমরা কি বলতেছি বলেন তো? এমআরএনএ মানে কি আরএনএ বলেন তো ভাই? এমআরএনএ মানে কি আরএনএ? এটাকে আমরা মেসেঞ্জার আরএনএ বলেন, এটাকে হোয়াটসঅ্যাপ আরএনএ বলেন, ইমো আরএনএ। হোয়াটসঅ্যাপ আরএনএ নাই, ইমো আরএনএ নাই, কি আরএনএ আছে বলেন তো? এমআরএনএ আছে, মানে কি? মেসেঞ্জার আরএনএ। পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় আমাদের এই যে এমআরএনএ এর পার্সেন্টেজ কত? দেখেন সবাই একটু কোশ্চেন অ্যান্সার করবেন, বলেন এমআরএনএ পার্সেন্টেজ কত বলেন? এমআরএনএ এর পার্সেন্টেজ কত? এমআরএনএ পার্সেন্টেজ হলো 5 থেকে 10%। আমি কিন্তু সবাইকে কোশ্চেন করতেছি, সবাই রিকল করবেন, ঠিক আছে? এমআরএনএ পার্সেন্টেজ কত বলেন তো? বলেন 5 থেকে 10%, ঠিক আছে? এরপর দেখেন টিআরএনএ, টিআরএনএ এর পার্সেন্টেজ কত? টিআরএনএ পার্সেন্টেজ হলো 15%। পার্সেন্টেজগুলো কিন্তু আমাদের এবার জাহাঙ্গীরনগরের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা তাহলে টিআরএনএ পার্সেন্টেজ কত বলছি? 15%। আচ্ছা বলেন তো আরএনএ, দেখি এই কোশ্চেনটাকে অ্যান্সার করতে পারেন, বলেন তো আরএনএ এর পার্সেন্টেজ কত? অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আরএনএ এর পার্সেন্টেজ হলো 80 থেকে 90%, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই যে আমাদের জিআরএনএ, হ্যাঁ জিআরএনএ কখন কাজ করে এবং এই যে এমআইআরএনএটাকে আমি বেসিক্যালি কি বলি? সবাই একটু কমেন্ট করেন। মাশাআল্লাহ সবাই আমরা অ্যান্সার করতেছি। পুলু সরকার, ইশরাত জাহান, রাত্রি, মহিনা আক্তার, মনে, সবাই একটু আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি, কারণ আজকে ক্লাসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামনে যে পরীক্ষাগুলো আসছে জাহাঙ্গীরনগরে যে আমাদের 9 তারিখে পরীক্ষা, কত ধাবির পরীক্ষা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা তো জিআরএনএ মানে হচ্ছে জেনেটিক আরএনএ। তো ভাইরাসের দেহে আরএনএ যখন বংশগতীয় উপাদান হিসেবে কাজ করে, পরীক্ষার মধ্যে কোশ্চেন দেখেন, পরীক্ষার মধ্যে কোশ্চেনটা কিন্তু দিতে পারে ভাইরাসের দেহে যখন আরএনএ বংশগতি উপাদান হিসাবে কাজ করে, ভাইরাসের দেহে আরএনএ যখন কি হিসাবে কাজ করে? বংশগতীয় উপাদান হিসাবে কাজ করে। পরীক্ষার মধ্যে কিন্তু এই কোশ্চেনটা দেয়, মানে ভাইরাসের দেহে কোন আরএনএ, সবাই তো আমার সাথে কমেন্ট করার চেষ্টা করবেন, বলেন ভাইরাসের দেহে কোন আরএনএ আমাদের বংশগতি উপাদান হিসেবে কাজ করতেছে? জি মানে বুঝতেই পারতেছি জেনেটিক মানে হচ্ছে বংশগতি, তাহলে জেনেটিক আরএনএ হচ্ছে ভাইরাসের বংশগতীয় উপাদান হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর ডি ইউনিটেতে, এই যে এমআই মানে কি বলছি বলেন তো? মাইনর আরএনএ, ঠিক আছে? এই এমআইআরএনএ এটা বেসিক্যালি আমাদের কি হিসাবে কাজ করবে? এরা এনজাইমের কাঠামো হিসাবে কাজ করে। এমআইআরএনএ কি হিসাবে কাজ করতেছে? এনজাইমের কাঠামো হিসাবে আমাদের কাজ করতেছে, ঠিক আছে? এই স্লাইডটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই এই স্লাইডটা একটু আমরা স্ক্রিনশট দিব, সবাই আমরা স্ক্রিনশট দিব। স্ক্রিনশট লিখে সবাই তোমরা কমেন্টে ডান লিখবো, দেখি, কারণ এই স্লাইডটা থেকে ইনশাল্লাহ যে কোনোখানে একটা কোশ্চেন কিন্তু আমরা পরীক্ষার মধ্যে পাবো। স্পেশালি আমরা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে বলি বা ঢাবিতে একটা কোশ্চেন কিন্তু পাবো, ঠিক আছে? তো আমরা সবাই এই স্লাইডটা একটু স্ক্রিনশট দিই, আমরা স্লাইডটা একটু স্ক্রিনশট দেই। স্ক্রিনশট লিখে সবাই একটু আমরা ডান লিখি, দেখেন এই স্লাইডটা সবাই একটু আমরা স্ক্রিনশট দেই, সবাই স্ক্রিনশট লিখে ডান। সাব্বির রহমান জুনায়েদ বলছে ডান, ওকে মাশাআল্লাহ। সবাই আমরা এই স্লাইডটি স্ক্রিনশট লিখে ডান লেখার চেষ্টা করি। এখান থেকে একটা কোশ্চেন
অবশ্যই আমি একেবারে 5 স্টার দিয়ে দিব, এখান থেকে একেবারে 5 স্টার দিয়ে দিব। এখান থেকে একটা কোশ্চেন আমরা অবশ্যই জাহাঙ্গীরনগরে বা ঢাবিতে কোশ্চেন কিন্তু আমরা পাবো, ঠিক আছে। সবাই আমরা স্ক্রিনশট লিখে সবাই ডান, জাহান খুশি ডান, সবাই ডান লিখি, সবাই আমরা কমেন্টে ডান লেখার চেষ্টা করি। ইশরা জাহান রাত্রি বলছে ডান, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই আমরা ডান লিখবো। আচ্ছা এখন দেখেন আমি যেটা বলতেছিলাম, আমি আগের কোশ্চেনে চলে আসি, সেটা হলো কোষীয় আরএনএ এর কত ভাগ হচ্ছে আরএনএ, বলেন কোষীয় আরএনএ এর কত ভাগ আরএনএ। অবশ্যই যেটা আমি বলছিলাম আরএনএ হচ্ছে 80 ভাগ হচ্ছে আমাদের আরএনএ। ওকে এখন দেখেন পরের কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটা। আচ্ছা ঠিক আছে সরেন ভাইয়া, ওকে ঠিক আছে সরে গেলাম। ওকে পরের কোশ্চেনটা দেখেন কি দেওয়া আছে, কোনটি আরএনএ তে অনুপস্থিত। আমি কিন্তু বারবার বলছি এই টাইপের কোশ্চেন কিন্তু এবার কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফাইজা রাব্বি রুনু ফারিয়া তাসির বলে ওকে সবাই একটু আমরা টাইমলাইন ক্লাসে শেয়ার করব। পরের কোশ্চেন দেখেন কোনটি আরএনএ তে অনুপস্থিত, মানে কোনটি আরএনএ তে নাই। আচ্ছা আরএনএ তে কি আছে বা কি নাই, দেখেন আরএনএ তে গুয়ানিন আছে, আরএনএ তে ইউরাসিল আছে, আরএনএ তে সাইটোসিন আছে, কিন্তু আরএনএ তে কিন্তু আমাদের কোনো থাইমিন নাই। ধন্যবাদ সবার আগে অ্যান্সার করছে রিফাত আদনান নুরব্বি শাহনারা বেগম, সবাই একটু আমরা টাইমলাইন ক্লাসটা শেয়ার করি। দেখেন তাই কোনটি আরএনএ তে অনুপস্থিত, অবশ্যই হচ্ছে আমাদের থাইমিনটা কিন্তু আমাদের আরএনএ অনুপস্থিত। এই যে 4টা কোশ্চেন পড়ালাম, এই 4টা কোশ্চেনের মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেই, এবং যারা এখন পর্যন্ত ফ্রেন্ডদেরকে আমরা মেনশন করি নাই অতি দ্রুত আমার সামনে আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি, কারণ আজকে ক্লাসটা একেবারে সুপার ডুপার ক্লাস। এখান থেকে আমি বলতে পারবো আমার বায়োলজিতে ডিউনিটে কোশ্চেন আসবে, দিস ইজ মাই চ্যালেঞ্জ। ওকে তো সবাই তো আমরা টাইমলাইন ক্লাসটা শেয়ার করে দেই, সবাই তো টাইমলাইন ক্লাসটা আমরা শেয়ার করে দেই, ঠিক আছে ওকে। আচ্ছা এরপরে আমি পরের কোশ্চেনে চলে যাব, পরের কোশ্চেন চলে আসতেছি, সেটা হচ্ছে যে 5 নম্বর কোশ্চেনটা। দেখেন সবাই তো আমরা কমেন্ট করার চেষ্টা করব। দেখি 5 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, ফ্লুইড মোজাইক মডেল কোনটি সম্পর্কে ব্যাখ্যা প্রদান করে, মানে এই মডেলটা কোন অঙ্গাণুর গঠন সম্পর্কে সে ব্যাখ্যা দিচ্ছে, প্লাজমা মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি নাকি রাইবোজোম। সবাই তো কথা বল, আমরা কিন্তু জানি যে ফ্লুইড মোজাইক মডেল কে দিচ্ছে, বিজ্ঞানী সিঙ্গার। আচ্ছা একজন বলছে 3 নম্বরটা প্রবলেম, 3 নম্বরটা কি প্রবলেম ভাই, 3 নম্বরটা কি প্রবলেম কোশ্চেন। আচ্ছা এটা তো আমি পার্সেন্টেজগুলো লেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা 5 নম্বর কোশ্চেনটা দেখি আমাদের কি দেওয়া আছে, সবাই একটু কমেন্ট করি। ফ্লুইড মোজাইক মডেল কি দেওয়া আছে, ফ্লুইড মোজাইক মডেল কোনটি সম্পর্কে ব্যাখ্যা প্রদান করে। দেখো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা প্রদান করে না, রাইবোজোমও সে ব্যাখ্যা প্রদান করে না, গলগি বডিও করে। সবাই একটু আমরা অ্যান্সার করি তো দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারে, বলো। অর্পিতা অর্পণা বলছো যে, অর্পিতা অর্পণা কি বলছো, প্লাজমা মেমব্রেন। আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে। প্লু সরকার বলছো 5-এর এ, সবাই একটু আমরা কমেন্ট করি, সবাই। তাজদিন ওকে চৌধুরী ওকে ধন্যবাদ। সবাই একটু আমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দেই, আমার সামনে সবাই একটু টাইমলাইনে ক্লাসটা শেয়ার করবেন, ঠিক আছে আমার সামনে সবাই একটু। আচ্ছা তাহলে ফ্লুইড মোজাইক মডেল কোনটি সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন, অবশ্যই অ্যান্সার কি হচ্ছে বলেন তো, প্লাজমা মেমব্রেন। আচ্ছা আমরা কিন্তু জানি যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের পরীক্ষা সম্ভবত আমাদের 9 তারিখে হতে যাচ্ছে, তো এরপরে আমাদের ঢাবির পরীক্ষা হতে যাচ্ছে, এরপরে কিন্তু অনেকেই কিন্তু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা পরীক্ষা দিব, ঠিক আছে। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আমি জাস্ট আজকের এই ক্লাস উপলক্ষে একটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, যারা জাস্ট এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়িকা বিজ্ঞান ইউনিটে বইটা তোমরা কিনবা, তাদের জন্য একেবারেই ফ্রিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুরূপে তোমাদের জয়কুলি থেকে একেবারে ফ্রি ক্লাস তোমাদের দেওয়া হবে। জাস্ট তোমরা কি করবা, এই বইটা জাস্ট কিনবা। যারা এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এই ভর্তি সহায়িকা বইটা এখন পর্যন্ত কিনো নাই, এটা বায়োলজি রাইটার আমি নিজে, যারা এখন পর্যন্ত এই বইটা কিনো নাই, অতি দ্রুত বইটা সংগ্রহ করবা, সংগ্রহ করে জাস্ট এখানে যে কোর্সটা হবে ভর্তি সহায়িকা, সেই কোর্সটা ফ্রি পাবা, ঠিক আছে ওকে। আর না হলে কিন্তু 600 টাকা কোর্স দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তোমাদের প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে ওকে। আচ্ছা পরের কোশ্চেন আমরা অ্যান্সার করি, ওকে পরের কোশ্চেন আমরা দ্রুত অ্যান্সার করি, সবাই একটা কমেন্ট করি। পরের কোশ্চেনে কি দেওয়া আছে, কোনটি উদ্ভিদের পরাগায়ন বা বংশ বিস্তারে সাহায্য করে, সবাই একটু কমেন্ট করো, বলো। সবাই একটু আমরা কমেন্ট করো,
কোনটি উদ্ভিদের পরাগায়ন বা কোনটি উদ্ভিদের পরাগায়ন বা বংশ বিস্তারে সাহায্য করে? সবাই এটা কমেন্ট করো, বলো কোনটি উদ্ভিদের পরাগায়ন বা বংশ বিস্তারে সহায়তা করে? সবাই তোমরা ঝটপট কমেন্ট করি যারা এখন পর্যন্ত। হ্যাঁ সমস্যা না, যে এক্সামটা দিয়ে নেই আগে, ওকে আগে আগে তুমি অবশ্যই পরীক্ষা দাও, দেন কিনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি, সবাই একটু কমেন্ট, যারা এখন মধ্যে ক্লাসটা শেয়ার করি নাই অতি দ্রুত আমরা ফ্রেন্ডকে মেনশন করি, আচ্ছা পরের কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, কি দেওয়া আছে, কোনটি উদ্ভিদে পরাগায়ন বা বংশ বিস্তারে সাহায্য করে? আচ্ছা আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি, সেটা হলো যে প্লাস্টিক টপিকসটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো পরাগায়ন বংশ বিস্তারে সাহায্য করতেছে নিউক্লিয়াস, না নিউক্লিয়াস কখনোই পরাগায়নে সাহায্য করে না, রাইবোজোম কখনোই পরাগায়নে সাহায্য করে না, লিউকোপ্লাস্ট এটাও প্লাস্টিকের প্রকারভেদ, বাট এটা হলো বর্ণহীন প্লাস্টিক। তো আমার সাথে একটু কমেন্ট করবা, বলো তো বর্ণহীন প্লাস্টিককে কি বলে? আমি কিন্তু কোশ্চেনগুলো করতেছি এজন্যই যাতে তোমরা ভাই রিকল হও, কারণ এতদিন পড়ে আসছো, শেষ সময় তোমাদেরকে হাবিজাবি পড়ায় কিন্তু কোনো লাভ নাই। যেগুলো জাস্ট আসার মতো কোশ্চেন জাহাঙ্গীরনগর বা ঢাবিতে আমি সেগুলো পড়াচ্ছি। আমার কোশ্চেনটা কি ছিল? আমার কোশ্চেনটা ছিল যে বর্ণহীন প্লাস্টিককে কি বলে? কোশ্চেন অ্যান্সার করো সবাই, বর্ণহীন প্লাস্টিককে কি বলে? বলো বর্ণহীন প্লাস্টিককে আমরা লিউকোপ্লাস্ট বলি। আচ্ছা বলো তো এই যে লিউকোপ্লাস্ট, কোশ্চেন অ্যান্সার করবা, লিউকোপ্লাস্টের প্রধান কাজ কি? লিউকোপ্লাস্টের প্রধান কাজ কি? সবাই তো আমরা কমেন্ট করি, বলো লিউকোপ্লাস্টের প্রধান কাজ কি? লিউকোপ্লাস্টের প্রধান কাজ কিন্তু খাদ্যটাকে সঞ্চয় করা। তাহলে কোন উদ্ভিদে পরাগায়ন ও বংশ বিস্তারে সাহায্য করে? অবশ্যই আমাদের ক্রোমোপ্লাস্ট বংশ বিস্তারে সাহায্য করে। এই 6টা কোশ্চেন নিয়ে অবশ্যই আমি বারবার বলতেছি, 6টা কোশ্চেন বা 6টা টপিকস কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ভাইয়া কিন্তু আরো আমি বারবার বলতে আজকে 50টা কোশ্চেন সলভ হবে। যারা যেমন সুমাইয়া আফরিন তারিন, খুবই সুন্দর তুমি ফ্রেন্ডকে মেনশন করছো, সবাই একটু আমরা কৃপণতা না করে একটু ফ্রেন্ডকে মেনশন করি, সবাই একটু দ্রুত আমরা ফ্রেন্ডকে মেনশন করি, সবাই যে যার অবস্থান থেকে ফ্রেন্ডে মেনশন করে নিজের টাইমলাইনে ক্লাসে শেয়ার করি, বেশি না মাত্র 2-2জনকে আমরা ফ্রেন্ডকে মেনশন করবো, ঠিক আছে। ওকে পরের কোশ্চেনটা দেখো আমাদের কি দেওয়া আছে, নিচের কোনটিতে সেন্ট্রিওল অনুপস্থিত? সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করো, বলো মানে কোনটিতে আমাদের সেন্ট্রিওল। আমি কিন্তু বারবার বলছি এই টাইপের কোশ্চেন কিন্তু এবার কিন্তু আমাদের বায়োলজি দিতে পারে, মানে কোনটা আমাদের সেন্ট্রিওল আসলে নাই, শৈবাল, ডায়াটম, ব্রায়োফাইটা নাকি ছত্রাক? সবাই একটু কমেন্ট করো কোনটিতে আমাদের সেন্ট্রিওল নাই। অবশ্যই মাথা রাখবা শৈবালও তো অবশ্যই সেন্ট্রিওল আমাদের আসে, ব্রায়োফাইটাও সেন্ট্রিওল আছে, ছত্রাকেও সেন্ট্রিওল আছে, কিন্তু ডায়াটমে আমাদের সেন্ট্রিওলটা অনুপস্থিত। তাহলে কোনটিতে সেন্ট্রিওল অনুপস্থিত? অবশ্যই তাহলে অ্যান্সার কি হবে বলতো? 7এর বি। আমি বারবার বলছি কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই আমরা একটু দ্রুত ক্লাসটা শেয়ার করি, সবাই ধন্যবাদ শামসেজ, প্রান্ত বিশ্বাস, সবাই একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি, ধন্যবাদ শাহানারা বেগম, সবাই আমরা অ্যান্সার করবো, ঠিক আছে। ওকে পরের কোশ্চেনটা একেবারে ইজি কোশ্চেন, আমি তোমাদের সময় দিব 2 সেকেন্ড, 2 সেকেন্ডের সময় অ্যান্সার করবা। ক্রোমোজোমের গাঠনিক এককের নাম কি? আমরা কি জানি ক্রোমোজোমের গাঠনিক এককের নাম কি? ক্রোমাটিন, সেন্ট্রোমিয়ার, ডিএনএ নাকি ক্রোমাটিড? সবাই একটু অ্যান্সার করি, বলো ক্রোমোজোমের গাঠনিক এককের নাম কি? আচ্ছা আমরা কিন্তু একটা কথা কিন্তু জানি, আচ্ছা বলো তো বংশগতীয় একককে কি বলে? সবাই তো আমার সাথে কমেন্ট করবা। আমার কোশ্চেনটা হচ্ছে যে আচ্ছা বলো তো বংশগতীয় প্রোটিন কি? দেখি কি অ্যান্সার করতে পারো, বলো বংশগতীয় প্রোটিন কোনটি? সবাই একটু আমরা ঝটপট অ্যান্সার করার চেষ্টা করব, বংশগতীয় প্রোটিন কোনটি? বলো ভাই বলো বংশগতীয় প্রোটিন কি? সবাই একটু আমরা ঝটপট অ্যান্সার করে ফ্রেন্ড রেখে অ্যান্সার করে। কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেনটা কি দিছি, বংশগতীয় প্রোটিন কোনটি? এই কোশ্চেন কিন্তু এবার জাহাঙ্গীরনগর আসার মতো কোশ্চেন, কেউ অ্যান্সার করতে পারবা কিনা বলো, বংশগতীয় প্রোটিন কোনটি? বলো বংশগতীয় প্রোটিন কোনটি? সবাই একটু আমরা অ্যান্সার করি, বলো বংশগতীয় প্রোটিন কোনটি? বলো বলো বলো। আচ্ছা অর্পিতা অর্পণা বলছে ডিএনএ, সুমাইয়া আক্তার। আচ্ছা আমার কোশ্চেন হলো বংশগতীয় প্রোটিন কোনটি? সবাই একটু আমরা অ্যান্সার করব, বলো দেখি কি অ্যান্সার করতে পারো। হিস্টোন, মাশাআল্লাহ অর্পিতা অর্পণা, হ্যাঁ খুবই সুন্দর একটা কোশ্চেন। বংশগতীয় প্রোটিন কিন্তু আমাদের হিস্টোন। এই কোশ্চেনটা কিন্তু কোনো রাইটারের বইও নাই, বাট এটা বেসিক কথা, কারণ
আমরা কিন্তু জানি ডিএনএ এর সাথে হিস্টোন কিন্তু মিলিত হয়ে কিন্তু আমাদের ক্রোমোজোম কিন্তু কি করতেছে বলতো, বংশগত প্রোটিন ডিএনএ না, বংশগত প্রোটিন আমাদের হিস্টোন। আচ্ছা, তা ক্রোমোজোমের গাঠনিক এককের নাম কি ভাই? ক্রোমোজোমের গাঠনিক এককের নাম অবশ্যই আমাদের কি হবে বলতো, ডিএনএ হবে। অবশ্যই আমাদের কি হবে, ডিএনএ হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমি বারবার বলতেছি, অনেকে বলতেছে ভাইয়া আমাদের 9 তারিখে ডি ইউনিটের পরীক্ষা, শেষ মুহূর্তে আমি কি করব? ঠিক আছে, আমি শেষ মুহূর্তে একটা বলবো যে আমাদের প্রশ্ন ব্যাংক আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যারা এখন পর্যন্ত প্রশ্ন ব্যাংকটা সংগ্রহ করনি, আমাদের জয়কলি অতি দ্রুত প্রশ্ন ব্যাংক বইটা তোমরা সংগ্রহ করে নাও, অতি দ্রুত প্রশ্ন ব্যাংক বইটা সংগ্রহ করে নাও। ঠিক আছে, ওকে। পরে আমি স্লাইডে চলে যাবো। দেখো 9 নম্বর কোশ্চেনটা সবাই একটু আমি অ্যান্সার করবো, বলো 9 নম্বর কোশ্চেন আমাদের এখানে কি দেওয়া আছে? 9 নম্বর কোশ্চেনে দেওয়া আছে আরএনএ গঠনে যে শর্করা রয়েছে তা আসলে কি? বলো, ট্রায়োস, পেন্টোস, হেক্সোস নাকি টেট্রোস? মানে আরএনএ গঠনে যে শর্করা রয়েছে। ঠিক আছে। আচ্ছা, আরএনএ গঠনে কি শর্করা রয়েছে আগে? আচ্ছা বলো তো, একটু বেসিক কোশ্চেন করি, বলো তো ডিএনএ গঠনে কি শর্করা রয়েছে আর আরএনএ গঠনে কি শর্করা রয়েছে? বলো, ডিএনএ গঠনে কি শর্করা রয়েছে আর আরএনএ গঠনে কি শর্করা রয়েছে? আমরা কিন্তু জানি যে ডিএনএ গঠনে রয়েছে যে ডিঅক্সি রাইবোস, আর আরএনএ গঠনে কি শর্করা রয়েছে? অবশ্যই আরএনএ গঠনে যে শর্করা রয়েছে, কি শর্করা রয়েছে? রাইবোস শর্করা রয়েছে। এই যে রাইবোস শর্করা, এরা কিন্তু কয় কার্বন যুক্ত? অবশ্যই আমাদের 5 কার্বন যুক্ত। 5 কার্বন যুক্ত মনোস্যাকারাইডকে, 5 কার্বন যুক্ত মনোস্যাকারাইডকে আমি কি বলবো? অবশ্যই সেটাকে আমি পেন্টোস বলবো। অবশ্যই সেটাকে আমি কি বলবো? পেন্টোস বলবো। তাহলে অবশ্যই আরএনএ গঠনে যে শর্করা রয়েছে সেটাকে কখনো ট্রায়োস বলবো না, হেক্সোসও বলবো না, টেট্রা, অবশ্যই সেটাকে আমি কি বলবো? পেন্টোস বলবো। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন সবাই অ্যান্সার করবা, কোনটি আন্তঃকোষীয় পরিপাক ঘটায়? মানে যারা কোষের ভিতরে পরিপাক ঘটায় কে? সবাই একটু আমরা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো, বলো কোনটি আন্তঃকোষীয় পরিপাক ঘটায়? দেখো আমরা কিন্তু আন্তঃকোষীয় পরিপাক মানে কি, যে নিজের ভিতরে নিজে পরিপাক ঘটা যাক, এজন্য আন্তঃকোষীয় পরিপাক ঘটায় বলেই কিন্তু একে আমরা আত্মঘাতী থলিকা বলি। একে আমরা কি বলি? আত্মঘাতী থলিকা বলে। ঠিক আছে, আমার কোশ্চেন হচ্ছে যে আত্মঘাতী থলিকা কাকে বলে? সবাই একটু আমরা কমেন্ট করার চেষ্টা করি। আন্তঃকোষীয় পরিপাক হয় বলেই এজন্য কিন্তু আমাদের একে আমরা কি বলতেছি? আত্মঘাতী থলিকা। সবাই একটু আমরা কমেন্ট করে দেখি কে কে অ্যান্সার করতে পারো। শাহানারা বেগম অ্যান্সার করছো, শামসাস, সবাই একটু আমরা অ্যান্সার করি। ইসরাজান রাত্রি, ঠিক আছে। ভাইয়ার ক্লাসটা সবাই একটু আমরা টাইমলাইনে আমরা শেয়ার করে দিব এবং বেশি বেশি করে ফ্রেন্ডকে মেনশন করে দেবো, গ্রুপ দেবো, সবাইকে আমরা ক্লাস করি, কারণ আজকের ক্লাসটা একেবারে জম্পেশ একটা ক্লাস। ঠিক আছে, আচ্ছা ওকে, ধন্যবাদ। অনেকে আমরা অ্যান্সার করতেছো না, 10-এর ডি না ভাই। তো আন্তঃকোষীয় পরিপাক হতেছে কে, যাকে আমরা অবশ্যই কি বলবো বলতো? লাইসোজোম বলবো। ঠিক আছে, এই 10টা কোশ্চেন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা সবাই একটু আমরা কমেন্ট করব। এই 10টা কোশ্চেন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা সবাই একটু আমরা কমেন্ট করব, তাহলে আমি পরে কোশ্চেন, আমি কিন্তু বারবার বলতেছি আমি কিন্তু শুধুমাত্র ক্লাসটা নিচ্ছি শুধু পড়ানোর জন্য না, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো কিন্তু আমাকে করবা। সবাই ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করবা, ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা, এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনটা, 11 নম্বর কোশ্চেন আমি এই কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে কি দেওয়া আছে দেখো। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? বলো, সবাই আমরা একটা কমেন্ট করব। মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? সবাই একটু আমরা কমেন্ট করব। সবাই ক্লিয়ার কিনা একটু আমরা বলি। ইশরাজান রাত্রি বলছে ক্লিয়ার। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করব, বলো সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করব। আচ্ছা, একটা জিনিস দেখো ভাই, মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? সবাই একটু বলি। দেখো আমরা জানি যে মাইটোসিস যে কোষ বিভাজন, একে কিন্তু আরেকটা নাম আছে যাকে আমরা কি কোষ বিভাজন বলতে পারি? সমীকরণিক হলো কোষ বিভাজন বলে। তো মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলে আমরা সবাই জানি। আমরা কিন্তু জানি মাইটোসিসের কিন্তু 5টা ধাপ আছে। মাইটোসিসের কয়টা ধাপ? 5টা ধাপ,
ঠিক আছে। এখন দেখো এই যে 5টা ধাপ, 5টা ধাপের মধ্যে প্রোফেজ আছে, প্রোমেটাফেজ আছে, মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে এবং টেলোফেজ আছে। তো মাইটোসিস কোষ বিভাজনের সবচাইতে দীর্ঘস্থায়ী ধাপ কোনটা আর মাইটোসিস কোষ বিভাজনের সবচাইতে স্বল্পস্থায়ী ধাপ কোনটা, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা জিনিস মাথায় রাখবা, মাইটোসিস কোষ বিভাজনের সবচাইতে দীর্ঘস্থায়ী পর্যায় কিন্তু আমাদের প্রোফেজ। এটা হলো প্রোফেজটা কি বলছি, এরা হচ্ছে দীর্ঘস্থায়ী পর্যায়। প্রোফেজ সম্পর্কে কি বলছি, এরা হচ্ছে যে দীর্ঘস্থায়ী পর্যায়। সবাই একটু কমেন্ট করবো, ঠিক আছে। আর প্রোমেটাফেজটা কি বলতো, এরা হচ্ছে আমাদের স্বল্প স্থায়ী পর্যায়। তাহলে যদি এখানে দীর্ঘস্থায়ী না দেয়, স্বল্প স্থায়ী, অবশ্যই সেটা কি হতো বলতো, প্রোমেটাফেজ হতো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। অর্পিত অর্পণা, খুব সুন্দর রেসপন্স ভাই। সবাই একটু আমরা ফ্রেন্ডদেরকে শেষ সময় একটু মেনশন করার চেষ্টা করি, সবাই একটু দ্রুত ফ্রেন্ডে মেনশন করি, ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখো আমাদের কি দেওয়া আছে, পরের কোশ্চেনে কি দেওয়া আছে, দেওয়া আছে যে কোষ বিভাজনের কোন পর্যায়ে আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়, বলো। কোষ বিভাজনের কোন পর্যায়ে আরএনএ আর প্রোটিন সংশ্লেষ হয়? ধন্যবাদ, ধন্যবাদ মাসকাত মাইশাকে। ওকে, সবাই একটু আমরা কমেন্ট করবো, আমি কিন্তু তোমাদের ক্লাসে একেবারে রিকল করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা বলো, কোষ বিভাজনের কোন পর্যায়ে আরএনএ আর প্রোটিনটা সংশ্লেষ হচ্ছে? তো একটা জিনিস বলি, তোমাদেরকে যদি একটা জিনিস সম্পর্কে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা কোষ চক্র, কি বললাম, কোষ চক্র। হ্যাঁ, আমি একটা কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, কোষ চক্র। আচ্ছা, একটা কোশ্চেন যদি তোমাদেরকে বলি, আচ্ছা বলো তো কোনটি, সবাই একটু কোশ্চেন আনসার করবা, কোনটি কোষ চক্রের কাজ নয়? কোশ্চেনটা দিব, সবাই আনসার করো, কোনটি কোষ চক্রের কাজ নয়? ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ সামাদকে। আচ্ছা, কোনটি কোষ চক্রের কাজ নয়? এক নম্বরটা হলো যে কোষ সৃষ্টি। কোশ্চেনটা অ্যান্সার করবা সবাই, দেখো আগে, কোষ বৃদ্ধি। সি নম্বরটা হলো কোষের মৃত্যু এবং কোষ বিভাজন। কোষ সবাই একটু কমেন্ট করো, কোশ্চেনে কি দেওয়া আছে। আচ্ছা, ধন্যবাদ এস আবু সামাদকে। সবাই একটু আমরা কমেন্ট করবো, সবাই একটু কমেন্ট করি, কোনটি কোষ চক্রের কাজ নয়? একদমই আমার নিজের বানানো কোশ্চেন, বাট এই টাইপের কোশ্চেন কিন্তু এবার জাহাঙ্গীরনগর ডিউনে দিতে পারে। সবাই একটু আমরা কমেন্ট করি, কোনটি কোষ চক্রের কাজ নয়? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই অ্যান্সার করি। অনেকে অ্যান্সার করছে, রিয়াদুল হক, রিয়াদ বলছো সি, শুভ বলছো সি। দেখি, আচ্ছা, না না না, কোষের বৃদ্ধি কেন ভাই? আচ্ছা, একটু যদি বেসিক যদি তোমাদেরকে বলি, যদি আমার বেসিক বোঝার সময় নেই, ব্যাপারটা হলো একটা কোষ চক্র মানে কি, একটা কোষের সৃষ্টি, একটা কোষের বৃদ্ধি, একটা কোষের বিভাজন। এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সংগঠিত হয়, সেই চক্রটাকে আমরা কি বলবো, কোষ চক্র। কিন্তু কোষ চক্রের কাজ কিন্তু কোষের মৃত্যু নয়। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলতো, সি। অবশ্যই অ্যান্সারটা কি হবে, অবশ্যই অ্যান্সারটা হলো বলতো সি। আচ্ছা, আমি একটু যদি বলি যে আমাদের এখান থেকে কি ধরনের কোশ্চেন আসলে পরীক্ষার মধ্যে দিতে পারে, সেটা নিয়ে যদি আমি একটু যদি তোমাদের সামনে কথা বলতে চাই, আমরা কিন্তু সবাই যদি একটু, আমি তোমাকে নোট করে দিচ্ছি, সবাই নোট করে দিন, স্ক্রিনশট নিবা। দেখো, কোষ চক্র। আচ্ছা, কোষ চক্র সম্পর্কে প্রথম মতবাদ কে দেয় বলতো দেখি? এই কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে দিতে পারে। কোশ্চেনটা কি বলছি বলতো, কোষ চক্র সম্পর্কে প্রথম মতবাদ কে দেয়? বলো, কোষ চক্র সম্পর্কে প্রথম মতবাদ কে দেয়? কোষ চক্র সম্পর্কে, আচ্ছা একটু যদি তোমাদেরকে বলতে চাই, আমাদের যে কোষ চক্র যে আমাদের আছে, এই কোষ চক্রের কিন্তু দুটি পর্যায় আমাদের আছে। কোষ চক্রের দুটি পর্যায় আছে। একটা হচ্ছে যে প্রস্তুতি পর্যায়, একটা কি পর্যায়, প্রস্তুতি পর্যায়। হ্যাঁ, এটা হলো প্রস্তুতি পর্যায়। এবং আরেকটা কি পর্যায় বলতো, বিভাজন পর্যায়। প্রস্তুতি পর্যায়, আরেকটা কি পর্যায় বলতো,
বিভাজন পর্যায়, ঠিক আছে। আচ্ছা বলো তো আমাদের এই যে প্রস্তুতি পর্যায়, এই প্রস্তুতি পর্যায়কে আমরা কি বলবো? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিই। বলো প্রস্তুতি পর্যায়কে আমরা কি বলি? বলো প্রস্তুতি পর্যায়কে আমরা কি বলি? প্রস্তুতি পর্যায়কে আমরা ইন্টারফেস বলি। প্রস্তুতি পর্যায়কে আমরা কি বলবো? প্রস্তুতি পর্যায়কে আমি ইন্টারফেস বলবো, ঠিক আছে। এই যে ইন্টারফেস, এই জায়গায় আমাদের সময় লাগতেছে হলো 90 থেকে 95% সময় লাগে। আর বিভাজন বা এম ফেস, এখানে আমাদের সময় লাগবে কত? সময় লাগবে হলো 5 থেকে 10% সময় লাগবে, ঠিক আছে। এখন দেখো সবাই একটু কমেন্ট করো। ধন্যবাদ ফাইজা রাব্বি রুনুকে। এই যে প্রস্তুতি পর্যায় বা ইন্টারফেস, হ্যাঁ, এর আবার কয়টি ধাপ আছে বলো তো? এখান থেকে কোশ্চেন কিন্তু দিতে পারে। এর আবার কয়টি ধাপ আছে? অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু 3টি ধাপ আছে। কি আছে বলো তো? এখানে G1 আছে, তারপর S আছে, আর কি আছে বলো তো? G2 আছে, ঠিক আছে। G1 আছে, S আছে এবং G2 আছে। এখন দেখো এই যে G1, S আর G2, এখান থেকে কিন্তু আমাদের সময়গুলো কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের কিন্তু দিতে পারে। সময়গুলো পরীক্ষার মধ্যে দিতে পারে। সময়গুলো মনে রাখার জন্য আমি সন্ধিভাবে মনে রাখাই 34, 35 আর হচ্ছে 12। কি বলছি? 34, 35 আর 12। কেন ভাই? কারণ কি G1 এর সময় লাগতেছে কত? 30 থেকে 40% সময় হলো G1 এ লাগবে। এস এর সময় কত লাগবে? 30 থেকে 50% সময় ব্যয় লাগবে হলো এস এ। আর G2 তে আমাদের সময় লাগবে কত? 10 থেকে 20% সময় হলো G2 তে সময় লাগে, ঠিক আছে। এখন দেখো এই টপিকস থেকে আরেকটা কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে দেয়, সেটা হচ্ছে যে কোন দশায় ডিএনএটা রেপ্লিকেশন হচ্ছে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। কোন দশায় ডিএনএ রেপ্লিকেশন হয়? অবশ্যই মাথা রাখবা এই যে এস দশায় আমাদের ডিএনএ রেপ্লিকেশন হয়। আমি বারবার বলবো এই টপিকসটা থেকে একটা কোশ্চেন আমরা জাহাঙ্গীরনগর ডিউটি ইনশাল্লাহ পাবো বা ঢাবিতেও পাবো। সবাই একটু এই লেখাটা সবাই একটু আমরা স্ক্রিনশট দিব। সবাই একটু স্ক্রিনশট লিখে সবাই আমরা ডান লিখবো। সবাই একটু আমরা স্ক্রিনশট লিখে ডান লিখবো। সবাই এই টপিকটা বুঝতে পারছো কিনা সবাই একটু আমরা কমেন্ট করবো। সবাই কমেন্ট করবো। ধন্যবাদ। সাব্বির রহমান, জুনায়েদ, রিয়াদুল হক, রিয়াদ, অর্পিতা, অর্পণা, খুব সুন্দর তোমাদের রেসপন্স ভাই। আমি তোমাদের রেসপন্স দেখে অনেক ভালো লাগতেছে। ভাইয়া কিছুই চাচ্ছে না, যা শুধু রেসপন্সটা যাচ্ছে। ভাইয়া ক্লাসটা ভাইয়া তোমাদের কিন্তু কোশ্চেন একেবারে সলভ করে দিচ্ছে, কিছু যাচ্ছে না, যা শুধু সবাই একটু আমরা স্ক্রিনশট লিখে সবাই ডান লিখি। সবাই আমরা স্ক্রিনশট লিখে সবাই আমরা ডান লিখি। সবাই আমরা স্ক্রিনশট ডান। ওকে, ধন্যবাদ। ওকে, ঠিক আছে। সবাই বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানিয়ে দিবা। ঠিক আছে, এরপর আমি পরের কোশ্চেনে চলে যাবো। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি কি দেওয়া আছে। পরের কোশ্চেনে কি দেওয়া আছে দেখি। দেওয়া আছে যে কোষ বিভাজনের কোন ধাপে মেটাকাইনেসিস ঘটে? বলো। সবার সময় হচ্ছে যে 2 সেকেন্ড। সবাই অ্যান্সার করি। বলো কোষ বিভাজনের কোন ধাপে মেটাকাইনেসিস ঘটে? বলো কোষ বিভাজনের কোন ধাপে মেটাকাইনেসিস ঘটে? সবাই একটু আমরা কমেন্ট করব। এবং যারা এখন পর্যন্ত আমরা টাইমলাইনে ক্লাস, কারণ টাইমলাইনে কেন শেয়ার করতে বলতেছি বারবার তোমরা দেখতে পারবে যে টাইমলাইনে ক্লাসে শেয়ার করতে। সবাই একটু আমরা টাইমলাইনে ক্লাসে শেয়ার করবো। হ্যাঁ, সবাই যারা এখন পর্যন্ত যারা আমরা 150 জনের মতো ক্লাস করতেছি, সবাই আমরা নিজের টাইমলাইনে সবাই আমরা টাইমলাইনে ক্লাসে শেয়ার লিখে একটু সবাই কষ্ট করে ডান লিখবো এবং বেশি বেশি করে একটু ফ্রেন্ডের মেনশন করবো। আচ্ছা, কোশ্চেন দেওয়া আছে কোষ বিভাজনে কোন ধাপে মেটাকাইনেসিস ঘটে? হ্যাঁ, ভালো কথা, অনেকে আমরা অ্যান্সার করছি, ভালো কথা। কিন্তু আমি একটু তোমাকে বুঝতে হবে ভাই মেটাকাইনেসিস মানে কি। কারণ কি এই কোশ্চেনটা দিছি, তার মানে এই টাইপ থেকে কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে আমাদের কমন পড়বে। ঠিক আছে, বলো মেটাকাইনেসিস মানে কি বলো তো? মেটাকাইনেসিস মানে হচ্ছে যে কোষগুলো যখন বিশ্বব্যাপী অঞ্চলে অবস্থান করে সেই ঘটনাটাকে আমরা কি বলবো? মেটাকাইনেসিস বলবো। কোশ্চেনটাকে বুঝো। সবাই একটু বেশি বেশি করে ফ্রেন্ডে মেনশন করো। সবাই কোষগুলো যখন বিশ্বব্যাপী অঞ্চলে অবস্থান করতেছে সেটাকে আমরা কি বলবো? মেটাকাইনেসিস বলতেছি। তাই দেখো মর সাথে ম মিল আছে, অবশ্যই সেটাকে আমরা কি হবে? মেটাফেজ হচ্ছে। কিন্তু ভালো কথা, এখান থেকে আরেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে দেয়। এই যে মেটাফেজে, সবাই দেখো এই মেটাফেজে না আমাদের জগন্নাথ গুচ্ছতে যাবে না। দেখো মেটাফেজ যে আছে, মেটাফেজে কিন্তু আমাদের ক্রোমোজোমগুলো, মেটাফেজে ক্রোমোজোম
মেটাফেজের ক্রোমোজোমগুলো কি হচ্ছে বলো তো? মেটাফেজের ক্রোমোজোমগুলো খাটো ও মোটা হয়। মেটাফেজে ক্রোমোজোমগুলো কি হয়? খাটো ও মোটা হয়। মেটাফেজে ক্রোমোজোমগুলো সর্বাধিক পরিমাণে খাটো এবং মোটা হচ্ছে যে এই ঘটনাটাকে আমি কি বলবো বলো তো? অবশ্যই সে ঘটনাটাকে আমি কি বলবো? কনডেনশন বলবো। তো আমার সাথে একটা কোশ্চেনে তোমরা অ্যান্সার দিবা। এই কোশ্চেনটা কিন্তু জাহাঙ্গীরনগর দিতে পারে। কনডেনশন যে বিক্রিয়া বা কনডেনশন প্রক্রিয়া কোষ বিভাজনে কোথায় দেখা যায়? সবাই একটু আমরা কমেন্ট করব। বলো বলো কনডেনশন কোথায় দেখা যাচ্ছে? কনডেনশন অবশ্যই আমরা মেটাফেজে দেখতে পারবো। ঠিক আছে, আচ্ছা 14 নম্বর কোশ্চেনটা দেখি গিয়ে সবার আগে অ্যান্সার করতে পারো। বলো 14 নম্বর কোশ্চেনটা সবাই অ্যান্সার করো। সবাই আমরা দ্রুত 14 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করি। ধন্যবাদ সাব্বির রহমান জুনায়েদকে। সাব্বির রহমান জুনায়েদ, তুমি মানে উত্তরার স্টুডেন্ট আমার, তাই না ভাই? তুমি মানে আমার উত্তরার স্টুডেন্ট, তাই না? কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা পরের কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল কি? বলো সবাই একটু আমার সামনে দ্রুত ফ্রেন্ডে মেনশন করে, দ্রুত 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 বলো। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল কি? আলসার তো কখনোই না, অবস্ট্রাকশন কখনো, স্থূলতা, স্ট্রোক না। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল কি বলতো? ক্যান্সার। অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফল কি বলতো? ক্যান্সার। ওকে ধন্যবাদ, সবাই অ্যান্সার করতেছি। যেমন অর্পিতা, অর্পণা, ফারিহা, তাসনিম, রুপিল, নাদিয়া, মহিমা আক্তার। সবাই একটু আমরা টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দেবো। ঠিক আছে, ওকে পরের কোশ্চেন দেখো কি দেওয়া আছে। খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ধাবির মতো আসার মতো কোশ্চেন এটা। সবাই অ্যান্সার করো। ক্রোমোজোম নিত্য কোষ বিভাজনে কোন দশা দেখা যায়? বলো সবাই একটু আমরা দ্রুত ফ্রেন্ডে মেনশন করি। সবাই একটু আমরা দ্রুত ফ্রেন্ডের মেনশন করি, কুইক করে ফ্রেন্ডে মেনশন করি। বলো 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 সবাই একটু দ্রুত ফ্রেন্ডেরকে আমরা মেনশন করি। সবাই আমরা দ্রুত ফ্রেন্ডে মেনশন করি। কোশ্চেন এখানে কি দেওয়া আছে? ক্রোমোজোম নিত্য কোষ বিভাজনে কোথায় দেখা যায়? বলো ক্রোমোজোম নিত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? অবশ্যই মাথা রাখবা, প্রোফেজে দেখা যায় না, অ্যানাফেজে দেখা যায় না, টেলোফেজে দেখা যায় না। তার ক্রোমোজোম নিত্য কোথায় দেখা যায়? প্রোমেটাফেজে দেখা যায়। বারবার বলতেছি এই কোশ্চেনটা কিন্তু এবার আমাদের ঢাবির জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে ক্রোমোজোম নিত্য কোথায় দেখা যায় না বলতো? আমাদের প্রোমেটাফেজে দেখা যায় না। আচ্ছা পরের কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলো সেটা হচ্ছে যে সবাইটা অ্যান্সার করি আমরা। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়, মানে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? বলো সবাই একটু আমরা অ্যান্সার করবো। বলো মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রসিং ওভার ঘটে? সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি। ধন্যবাদ। মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ক্রসিং ওভার ঘটে? সবার আগে অ্যান্সার করছে পিয়ুষ সরকার। আচ্ছা জাহান খুশি অ্যান্সার করছো, নাদে ইসলাম সেও অ্যান্সার করছে। সবাই একটু অ্যান্সার করি। বলো কোশ্চেনে কি দেওয়া আছে? রিদাউল হক রিয়াদ, তুমি অ্যান্সার করছো। ফাতেমা বেগম সীমা। আচ্ছা ওকে, তাহলে মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় ক্রসিং ওভার ঘটে? অ্যানাফেজ একে ক্রসিং ওভার ঘটে না, ডায়াকাইনেসিসে ক্রসিং ওভার ঘটে না, ডিপ্লোটিংয়েও ঘটে না। তাহলে অবশ্যই মাথা রাখবা প্যাকেটিং। এবং অনেকে বলতেছে যে ভাইয়া ঢাবি রিটেন নিয়ে আমাকে কিছু বলেন। আমি বারবার তোমাকে বলতে পারি এই ক্রসিং ওভার টপিক্সটা কিন্তু আমাদের ঢাবি রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ক্রসিং ওভার কি এবং ক্রসিং ওভার তাৎপর্য লেখো। আরেকটা কোশ্চেন আমাদের এখান থেকে দিতে পারে, সেটা মাইটোসিসের গুরুত্ব এবং মিওসিসের গুরুত্ব। এটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মাইটোসিস এবং মিওসিসের গুরুত্ব। ঠিক আছে, ওকে সবাই একটু আমরা বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন করো। বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন করলে কিন্তু আরও কিন্তু বায়োলজির উপর ফ্রি ক্লাস আমি তোমাদের নিব। ঠিক আছে, আরও বায়োলজির ফ্রি ক্লাস নিব। ঠিক আছে, সবাই একটু দ্রুত ফ্রেন্ডের মেনশন করো। ওকে পরের কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? বলো মায়োসিস কোষ বিভাজনের কোন উপদশায় বাইভ্যালেন্ট দৃশ্যমান হয়? ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন নাকি ডিপ্লোটিন? বলো 17 নম্বর কোশ্চেনে অ্যান্সার আমরা সবাই অ্যান্সার করবো। বলো মায়োসিস কোষ বিভাজনের কোন দশায় বাইভ্যালেন্ট? আমি কিন্তু বারবার বলতেছি এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের ঢাবির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাই, ঢাবির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকে অ্যান্সার করছো তোমরা 17 বি, কেউ বলছো 17 বি। আচ্ছা ধন্যবাদ। ওকে সবাই একটু ধন্যবাদ অর্পিত অর্পণা ফ্রেন্ডে মেনশন করার জন্য। ওকে মায়োসিস কোষ বিভাজনে কোন উপদশা বাইভ্যালেন্ট দৃশ্যমান হয়? ঠিক আছে, আচ্ছা সবাই একটু বলতেছে হ্যাঁ ধন্যবাদ। জাইগোটিন, অ্যান্সার কি বলতো? জাইগোটিন আমাদের বাইভ্যালেন্ট। আচ্ছা একজন কোশ্চেন করছে যে ভাইয়া জগন্নাথের জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারি যদি বলতে। হ্যাঁ অবশ্যই বলবো। জগন্নাথের কোশ্চেন প্যাটার্নটা অনেকটা ঢাবি বা ঢাবির কাছাকাছি কোশ্চেন প্যাটার্ন হবে এবং রিটেনটা তোমার হচ্ছে অ্যাজ ইউজুয়ালি দেখা যাচ্ছে যে তোমরা ক যেমন পড়ছে ওই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষার মধ্যে দিতে পারবে, ঘাবড়ানোর কিছু নাই। ঠিক আছে, এগুলো না ক্লাস হবে, টেনশন নিও না। আচ্ছা
পরের কোশ্চেন দেখো 18 নম্বর কোশ্চেনটা। পরের কোশ্চেনে কি দেওয়া আছে সবাই একটু অ্যান্সার করব। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময়কে কি বলে? দেখি সবার সময় হলো 2 সেকেন্ড। মনে করে কোশ্চেনটা ঢাবিতে আসছে, সবাই একটু আমরা অ্যান্সার করব। বলো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে কি বলে? আচ্ছা আমি বলে দিচ্ছি, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে আমরা কি বলবো? ক্রসিং ওভার বলবো। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে আমরা কি বলতেছি? ক্রসিং ওভার। সবাই একটু আমরা বেশি বেশি করে ফ্রেন্ডের মেনশন করি, হ্যাঁ সবাই একটু দ্রুত ফ্রেন্ডকে আমরা মেনশন করবো, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো। আমি কিন্তু বারবার বলতেছি এ কটা কোশ্চেন থেকে কিন্তু এবার আমাদের ঢাবিতে কোশ্চেন দিতে পারে বা জগন্নাথ কোশ্চেন দিতে পারে। এখান থেকে কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, দুটি নন সিস্টার ক্রোমাটিডের এস আকৃতি জোড়া স্থলকে কি বলে? বলো ভাই, বলো 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 বলো। আমার কমেন্ট কি যায় না, প্রতিবারে ফার্স্ট রিপ্লাই দে। মাশাআল্লাহ সব ঠিক আছে ভাই, তোমার পড়ি তো। রিধি খান বলছে বি। আচ্ছা দেখো, দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এস আকৃতি জোড়া স্থলকে কি বলে? অবশ্যই সেটাকে আমরা দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এস আকৃতির যে জোড়া স্থল সেটাকে আমরা কি বলবো? কায়াজমাটা বলবো, ঠিক আছে? আমি কিন্তু বারবার বলি ভাই, এই যে এই কোশ্চেনটা কিন্তু আমাদের জগন্নাথে দিতে পারে। জগন্নাথ এরকম করে কোশ্চেন তোমাদের দিতে পারে, কায়াজমাটা কি দিতে পারে? কায়াজমাটা কি? কায়াজমাটা কি? হ্যাঁ এই কোশ্চেনটা কিন্তু জগন্নাথের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আনসারে কি দিব? দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের জোড়াস্থলকে আমরা কায়াজমাটা বলি। বুঝতে পেরেছো? আচ্ছা 20 নম্বর কোশ্চেনটা সবাই একটু অ্যান্সার করি। মায়োসিস প্রক্রিয়ার বলো কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়? খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু অ্যান্সার করি। ধন্যবাদ রুবাই ইসলাম, পুষ্পিতা, নাদে ইসলাম, সবাই একটু অ্যান্সার করি। বলো মায়োসিস প্রক্রিয়ার কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়? মায়োসিস প্রক্রিয়া কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যাবে? মেটাফেজ 1-এ, অ্যানাফেজ 2-এ, টেলোফেজ 2-এ, কোনটাতে? বলো সময় সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ডের মধ্যে সবাই একটু অ্যান্সার করবো। বলো অনেকে বলতেছে টেলোফেজ 2-এ, না দেখি সঠিক অ্যান্সার কি? অনেকে বলতেছো সবাই একটু অ্যান্সার করি। একজন বলছে 20-এর বি। আচ্ছা দেখি সঠিক অ্যান্সার কার হয়? রিয়াদুল হক রিয়াদ বলছে 20-এর বি। আমি 12 কোশ্চেনটা করছি, মায়োসিস প্রক্রিয়ার কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়? আচ্ছা 20-এর বি। একজন বলছে 20-এর ডি। 20-এর ডি, আচ্ছা 20-এর ডি কোনটা হবে? আসলে অ্যান্সার কোনটা আমি বলে দিচ্ছি। মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়? ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা কিন্তু ভুল অ্যান্সার দিচ্ছ ভাই, হ্যাঁ ভুল অ্যান্সার করা যাবে না। মায়োসিস প্রক্রিয়ার তোমার অ্যানাফেজ 1-এ আমাদের ক্রোমোজোম সংখ্যাটা কি হয়ে যাবে বলতো? অর্ধেক হয়ে যাবে। 20-এর অ্যান্সার কত বলতো? বি। সবাই এই 20টা কোশ্চেন সবাই ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানায় দাও। 20টা কোশ্চেন সবাই ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানায় দাও। সবাই একটু ঝটপট কমেন্ট করে জানায় দাও। সবাই কমেন্ট করে জানায় দাও। এবং আরেকটা কথা বলবো, আমাদের কিন্তু অলরেডি ঢাবির জন্য হাইলাইটসগুলো বের হয়ে গেছে। বায়োলজি হাইলাইটস অলরেডি বের হয়ে গেছে। তো বায়োলজি হাইলাইটস আমার লেখা। তারপর হচ্ছে যে তোমার রিটেন যে আছে, রিটেন বিশেষ করে স্পেশালি রিটেনের জন্য বায়োলজি পার্টটা আমারই লেখা। তো যারা এখন পর্যন্ত রিটেনের ক্লাস বইটা সংগ্রহ করেনি জয়কুলির, অতি দ্রুত রিটেনের জন্য হাইলাইটস বইটা সংগ্রহ করে নিও, ঠিক আছে? এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে, ঠিক আছে? আচ্ছা একজন বলছে ভাইয়া রিটেনের জন্য সাজেশন দিবেন না? হ্যাঁ অবশ্যই রিয়া কর্মকার সাজেশন দিব। তোমরা যদি চাও অবশ্যই আমি এর উপর ক্লাস শুনিব, ঠিক আছে? ওকে আচ্ছা পরের কোশ্চেন দেখো কি দেওয়া আছে, সবাই আনসার করি। বলো পরের কোশ্চেনটা, মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কায়াজমাটা দৃষ্টিগোচর হয়? বলো হাইলাইটস বইটা নিয়ে আসো, ঢাবির হাইলাইটস আর রিটেন। আচ্ছা পরের কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে, আমি কোন সাবজেক্ট পড়াই? মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে, মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কায়াজমাটা দৃষ্টিগোচর? আমি কিন্তু এটা পড়াইছি, সবাই একটু কমেন্ট করবা, ঠিক আছে? রিটেনের জন্য সাজেশন দিব, কোনো সমস্যা নেই। বলো মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কায়াজমাটা দৃষ্টিগোচর হয়? বলো মায়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কায়াজমাটা দৃষ্টিগোচর হয়? অবশ্যই অনেকে অ্যান্সার করতেছো। হ্যাঁ ধন্যবাদ আব্দুল সাত্তার, সবার আগে অ্যান্সার করছো। মাসকাত, রিয়াদুল হক রিয়াদ, ওকে। হ্যাঁ মায়োসিস কোষ বিভাজনের ডিপ্লোটিন পর্যায়ে আমাদের কি হচ্ছে? কায়াজমাটা ডিপ্লো। আমি কিন্তু বারবার বলতেছি এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের ঢাবির জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা দেখো পরের কোশ্চেন, কোনটি মাইটোসিস কোষ বিভাজনের গতি পর্যায়ে? সবাই একটু কমেন্ট করে জানা দাও।
খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু ধাবিতে আমাদের দিতে পারে, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে, অবশ্যই দিব, অবশ্যই দিব। সবাই একটু আমরা টাইমলাইনে ক্লাসটা শেয়ার করি, সবাই একটু টাইমলাইনে ক্লাসটা আমরা শেয়ার করি সবাই, যারা এখন পর্যন্ত আমরা ফ্রেন্ডের মেনশন করি নাই আমার সামনে একটু দ্রুত ফ্রেন্ডেরকে আমরা মেনশন করে দিই, অতি দ্রুত আমরা ফ্রেন্ডেরকে মেনশন করে দেই, অতি দ্রুত আমরা ফ্রেন্ডেরকে মেনশন করে দিই, সবাই সবাই একটু দ্রুত ফ্রেন্ডেরকে মেনশন করে দিই, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো পরের কোশ্চেন, কোনটি মাইটোসিস কোষ বিভাজনের গতি পর্যায়ে? অনেকে অ্যান্সার করতেছে হ্যাঁ অ্যানা মানে কি বলতো? মেটা মানে আচ্ছা অ্যানা একটা দেখো, একটা পরিবহন আছে অ্যানা পরিবহনে কিন্তু পিছনে লেখা থাকে কি যাত্রাপথে বিমানের ছোঁয়া। অ্যানা পরিবহনের পিছনে কি লেখা থাকে? যাত্রাপথে বিমানের ছোঁয়া। তার মানে অ্যানা মানে গতি, ঠিক আছে? তার মানে কি কোন মাইটোসিস কোষ বিভাজনের গতি পর্যায়ে? অ্যানাফেজ। এবং আরেকটা কোশ্চেন এখান থেকে দিতে পারে, এই অ্যানাফেজ পর্যায় ক্রোমোজোমগুলো ভি এর মতো আকার ধারণ করে, এল এর মতো আকার ধারণ করে, জে এর মতো আকার ধারণ করে এবং আই এর মতো আকার ধারণ করে। কারণটা কি ভাই? দেখো আমরা কিন্তু জানি সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, ভি, এল, জে আর আই। এই ভি, এল, জে আর আই হবে সেটা কিন্তু আমাদের অ্যানাফেজ পর্যায়ে হবে, দ্যাট মিনস আমাদের গতি পর্যায়ে হবে। ধন্যবাদ সাবরিনা। ক্লিয়ার সবাই? 22 নম্বর কোশ্চেনটা অ্যানাফেজ সম্পর্কে কি কোশ্চেন আসতে পারে পরীক্ষার মধ্যে, সবাই ক্লিয়ার কিনা? সবাই একটা কমেন্ট করবা যদি ক্লিয়ার হয়ে থাকো। আমার সামনে একটু যত বড় ফ্রেন্ডেরকে সবাই একটু মেনশন দাও, সবাই একটু দ্রুত ফ্রেন্ডে মেনশন করো এবং টাইমলাইনে সবাই ক্লাসটা আমরা শেয়ার করব, ঠিক আছে? যত বেশি মেনশন দিবে আমি কিন্তু তত তোমাদের জন্য ফ্রি ক্লাস নিব, ঠিক আছে? ওকে, পরের কোশ্চেন দেখো, পরের 23 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? ক্যারিওকাইনেসিস কোথায় ঘটে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। দেখো ক্যারিওকাইনেসিস কোথায় ঘটে? সবাই একটু আমরা কমেন্ট করি, বলো ক্যারিওকাইনেসিস কোথায় ঘটে? বলো। ধন্যবাদ সাবিনাকে, ধন্যবাদ। ক্যারিওকাইনেসিস কোথায় ঘটে? সবাই একটু আমরা কমেন্ট করি, ক্যারিওকাইনেসিস কোথায় ঘটে? সবাই একটু আমরা কথা বলো, ক্যারিওকাইনেসিস কোথায় ঘটে? আচ্ছা আমি একটু যদি বলি, আমরা কিন্তু জানি, কথাগুলো শুনো ভাই, কথাগুলো শুনলে কিন্তু তোমাদের কোশ্চেন অনেক কিছু, কারণ কিন্তু আমি শুধুমাত্র তোমাদের রিডিং পড়া যেতে পারি, রিডিং পড়লে কিন্তু কোশ্চেনের বেসিক বুঝতে পারবা না, কারণ এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, একটা কোশ্চেন প্রত্যেকের অনেক কিছু ইনফরমেশন দিতে হয়, তাহলেই কিন্তু বাইরে এত সোজা না ভাই, ঠিক আছে? আচ্ছা যে কথা বলতেছিলাম, আমরা জানি যে একটা কোষের বিভাজন কিন্তু 2টা জায়গায় সংঘটিত হয়, হয় সাইটোপ্লাজমে না হয় নিউক্লিয়াসে। তাহলে যদি পরীক্ষার মধ্যে কোশ্চেন দেয় একটা কোষের বিভাজন কয় জায়গায় সংঘটিত হয়? 2 জায়গায়, সাইটোপ্লাজমে না হলে নিউক্লিয়াসে। সাইটোপ্লাজমের বিভাজনকে কি ঘটে? আচ্ছা অগ্রজিৎ সরকার বলছে আমার মনে ঘটে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পাপ্পু ভাইয়ের মনে ঘটে, কোনো সমস্যা নেই। দেখো তো এই যে দেখো যেটা কথা বলতেছিলাম, যদি সাইটোপ্লাজমে হয় সেটাকে আমরা সাইটোকাইনেসিস বলবো, আর যদি নিউক্লিয়াসে হয় সেটাকে আমরা কি বলবো? ক্যারিওকাইনেসিস বলবো। তাহলে ক্যারিওকাইনেসিস কোথায় ঘটে? অবশ্যই নিউক্লিয়াসে ঘটে। দেখো শেষ পর্যন্ত যারা ক্লাসে থাকবে না তাদের থেকে 200 গুণ বেশি উপকৃত হওয়া হয়, কারণ শেষ সময় কোশ্চেন যত সলভ করবা, যত কোশ্চেন ইনফরমেশন জানবা, তত কিন্তু বায়োলজিতে ফুল নম্বর পাবা, ঠিক আছে? সবাই একটু ফ্রেন্ডেরকে মেনশন করো, ঠিক আছে? আচ্ছা দেখো গ্লুকোজ অণুতে কার্বনের সংখ্যা কত? এটা কোষ বলো, সবাই একটু কমেন্ট করো, গ্লুকোজ বলো, গ্লুকোজ অণুতে কার্বনের সংখ্যা কত? সবাই একটু কমেন্ট করো, বলো গ্লুকোজ অণুতে কার্বনের সংখ্যা কত? গ্লুকোজ অণুতে কার্বনের সংখ্যা অবশ্যই হচ্ছে আমাদের 6টা। কারণ কি বলতো? কারণ হচ্ছে যে C6H12O6, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করবা। হ্যাঁ ধন্যবাদ ফাতেহা বেগম সীমাকে খুব সুন্দর করে আনসার করার জন্য। আচ্ছা একটু যদি তোমাদের সামনে কথা বলতে চাই, আচ্ছা একটা কোশ্চেন যদি তোমাদের দেই, কোশ্চেনটা হলো যে সুক্রোজ, কোশ্চেনটা সবাই অ্যান্সার করবে, হ্যাঁ এই কোশ্চেন দিবে তোমাদের, বলো কোশ্চেনটা হলো যে সুক্রোজ এর সংকেত কি? সবাই একটু কমেন্ট করো, বলো সুক্রোজের সংকেত কি? সবাই কমেন্ট করো, বলো সুক্রোজের সংকেত কি? আচ্ছা আমি যদি বলি সুক্রোজ মানে কি বলো তো, সবাই একটু দেখো কমেন্ট করার চেষ্টা করো। সুক্রোজ মানে কি? গ্লুকোজ প্লাস কি বলতো? ফ্রুক্টোজ। সুক্রোজ মানে কি? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। আচ্ছা
গ্লুকোজ আর ফ্রুক্টোজ তোমরা জানো একে অন্যের আইসোমার, গ্লুকোজ আর ফ্রুক্টোজ কি একে অন্যের আইসোমার। তাহলে গ্লুকোজের সংকেত কি C6H12O6, যদি আইসোমার হয় তাহলে সেম সংকেত হবে কি হবে C6H12O6। আমরা এটাকে যোগ করি, যোগ করলে কি দাঁড়াবে বলো তো? যোগ করে দাঁড়াবে C12H24O12। আচ্ছা এটা কি তাহলে আমাদের সুক্রোজের সংকেত? আচ্ছা এটা কি তাহলে সুক্রোজের সংকেত? না, যখন দুটা মনোস্যাকারাইড একত্রে অ্যাটাচড হয় তখন সেখান থেকে আমাদের কি হয়ে যাবে, এক অণু পানি বের হয়ে যায়, এটা সূত্র। হ্যাঁ, তাদের মধ্যে বন্ড হয়, বন্ডের মাধ্যমে এক অণু পানি কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। বিয়োগ দাও, বিয়োগ দিলে আমাদের কি দাঁড়াবে বলতো? C12H22O11। এটাই কিন্তু আমাদের কিসের সংকেত বলতো বাচ্চা বাটিরা? এটা কিন্তু আমাদের সুক্রোজের সংকেত। এই সুক্রোজের সংকেতটা সবাই একটু এই স্লাইডটা সবাই মেহেরবানি করে স্ক্রিনশট দিবা, কারণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। প্রায় সময় পরীক্ষার মধ্যে কোশ্চেন আমরা ভুল করি। সবাই একটু স্ক্রিনশট লেগে সবাই একটু আমরা স্ক্রিনশট লেগে সবাই আমরা ডান লিখবো, সবাই স্ক্রিনশট ডান লিখবো। সবাই বুঝতে পারছো কিনা? সবাইটা অ্যান্সার করবা। বুঝতে পারছো কিনা? সবাইটা অ্যান্সার করো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বলো সবাইটা বুঝতে পারছো কিনা বা এই কোশ্চেন আসতে পারবো কিনা? সবাইটা কমেন্ট করবো, সবাইটা কমেন্ট করবো। অর্পিতা ক্লাসটা ফ্রেন্ডের মেনশন করো, তাসনিন ইয়াসিন ক্লাসটা ফ্রেন্ডেরকে মেনশন করো। আচ্ছা সবাই দ্রুত ফ্রেন্ডে মেনশন করো। ভাই আমি কি তোমাদের ক্লাস নিচ্ছি, কিছু যাচ্ছি ক্লাসটা মেনশন। ওকে, পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি বিজারক শর্করা? সবাই একটু কমেন্ট করো, বলো নিচের কোনটি বিজারক শর্করা? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সবাই অ্যান্সার করার চেষ্টা করি। বলো কোনটি বিজারক শর্করা? বলো 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 কোনটি বিজারক শর্করা? কমেন্ট করো বাচ্চা পাটি, কোনটি বিজারক শর্করা? বাচ্চা পাটিরা কমেন্ট করো কোনটি বিজারক শর্করা। মল্টেজ না, মল্টেজ অবিজারক শর্করা। গ্লাইকোজেন অবিজারক শর্করা। সুক্রোজ অবিজারক শর্করা। অবশ্যই সেলোবাসটা আমাদের কি বলতো বাচ্চা বাটি? আমাদের বিজারক শর্করা। তো বিজারক শর্করাটা কি বলতো? সেলোবাস। আচ্ছা পরের কোশ্চেন দেখো, বলো সবাইটা অ্যান্সার করার চেষ্টা করি, বাচ্চা বাটির অ্যান্সার করো। বলো পরের কোশ্চেনটা কি দেওয়া আছে? হাড়ের সন্ধিস্তরে লুব্রিকেন্ট হিসাবে কে কাজ করে? আমি কিন্তু বারবার বলি ভাই এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে নেওয়া। দেখো জাহাঙ্গীরনগরে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে শর্ট সিলেবাসের বাইরে থেকে একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন দেয়, সেটা হলো সেল কেমিস্ট্রি বা কোষ রসায়ন। ঠিক আছে, কোষ রসায়ন থেকে পরীক্ষার মধ্যে কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু দেয় শর্ট সিলেবাসের বাইরে থেকে। এই কোষ রসায়ন থেকে কি কি টপিকস থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো যদি তোমরা জানতে চাও, শেষ মুহূর্তে সবাই ফ্রেন্ডদেরকে নিয়ে বাচ্চা বাচ্চারা একবারে সবাই চলে আসো, সবাই ক্লাসে চলে আসো। ঠিক আছে, আচ্ছা দেখো পরের কোশ্চেন কি দেওয়া আছে? হাড়ের সন্ধিস্তরে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে কে? বলো সবাই একটু কমেন্ট করো। ধন্যবাদ অর্পিতা অর্পণাকে। হাড়ের সন্ধিস্তরে প্রোটিন লুব্রিকেন্ট হিসেবে কাজ করে না, লিপিডও কাজ করে না, জাইমেজও কাজ করে না। হাড়ের সন্ধিস্থ লুব্রিকেন্ট হিসেবে কে কাজ করবে বলো তো বাচ্চা বাটিরা? কার্বোহাইড্রেট। ওকে, অর্পিতা অর্পণ অ্যান্সার করছো, আবু বিশ্বাস, সাবরিনা। ওকে মাশাআল্লাহ, সবাই তো অ্যান্সার করবো। ঠিক আছে, হাড়ের সন্ধিস্থ লুব্রিকেন্ট হিসেবে কে কাজ করতেছে? হাড়ের সন্ধিস্থ লুব্রিকেন্ট হিসেবে কাজ করতে কার্বোহাইড্রেট। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি পেন্টোজ সুগার? সবাই একটু কমেন্ট করি, বলো নিচের কোনটি এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর ডিউনিটের শর্ট সিলেবাসের বাইরে যদি দেয়, এই টাইপ থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষার মধ্যে আমাদের দিবে। ঠিক আছে, আচ্ছা সবাই একটু অ্যান্সার করি। এবারে যে ভাইয়া ভালো মার্কসে পেতে হবে, ঠিক আছে, এটা কোশ্চেন দেখে বলতে হবে তোমাকে। বলো নিচের কোনটি পেন্টোজ সুগার? পেন্টোজ সুগার মানে কি 5 কার্বনযুক্ত সুগার কোনটা? ইরিথোজ তো 5 কার্বনযুক্ত সুগার না, গ্লুকোজ তো তোমার 6 কার্বনযুক্ত সুগার, তাই না? ফ্রুক্টোজ তা কয় কার্বনযুক্ত সুগার? 6 কার্বনযুক্ত সুগার। কিন্তু রাইবোজটা আর ডিঅক্সিরাইবোজটা 5 কার্বনযুক্ত সুগার। তার নিচের কোনটি পেন্টোজ সুগার? অবশ্যই আমাদের অ্যান্সার হচ্ছে রাইবোজটা হচ্ছে আমাদের পেন্টোজ সুগার। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখো 28 নম্বর কোশ্চেনে সবাই অ্যান্সার করবো, সবাই অ্যান্সার করবেন। কোনটি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড? বলো কোনটি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড? দুই ধরনের আছে, একটা অ্যারোমেটিক আর এলিফেটিক অ্যামাইনো অ্যাসিড। তো সিস্টিন, গ্লাইসিন, লাইসিন এগুলো অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড নয়। তো পরীক্ষার মধ্যে দিতে পারে কোনটি অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড নয়, তাহলে অবশ্যই মাথায় রাখবা টাইরোসিনটা আমাদের অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড নয়। ক্লিয়ার সবাই? ক্লিয়ার, ধন্যবাদ আরোহী, নুসরাতকে ধন্যবাদ। ওকে, আমি কিন্তু বারবার বলছি এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো পরের কোশ্চেন কি দেওয়া আছে আমাদের? প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে কে?
বলো। প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে কে? বাচ্চা পার্টিরা অ্যান্সার করো। প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে কে? হ্যাঁ বাচ্চা পার্টির অ্যান্সার করো। প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে কে? বলো। এটিপি মানে আমরা কি জানি? এডিনোসিন ট্রাইফসফেট। সে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে না। এনএডি এটাও প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে না। সিটিপি এটাও প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে না, কিন্তু প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে হচ্ছে জিটিপি। ঠিক আছে, প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে কে বলতো? জিটিপি হচ্ছে আমাদের প্রোটিন। অনেকে ভুল অ্যান্সার করতেছি। আচ্ছা এরপর দেখো জিটিপি। হ্যাঁ পরে কোশ্চেন দেখো, কোনটি সালফার অ্যামাইনো অ্যাসিড কিন্তু অনেকগুলো আছে, বাট অ্যামাইনো অ্যাসিডের শুরুতে যদি আমাদের সালফার যুক্ত থাকে, সেই অ্যামাইনো অ্যাসিডকে আমি কি বলবো বলতো? সালফার যুক্ত অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, সবাই একটু আমরা মন খুলে ফ্রেন্ডেরকে মেনশন করি, দেখি কে কত বেশি ফ্রেন্ডের মেনশন করতে পারবেন। আমি বারবার বলতেছি ভাই, এই সেল কেমিস্ট্রি কিন্তু আমাদের শর্ট সিলেবাসের বাইরে, কিন্তু জাহাঙ্গীরনগর ডি ইউনিটে এখান থেকে কোশ্চেন কিন্তু দেয়। শুধু জাহাঙ্গীরনগর ডি ইউনিটে না, ঢাবিতেও কিন্তু কোশ্চেন কিন্তু দেয় এটা। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো পরে কোশ্চেন দেখো আমাদের কি দেওয়া আছে, কোনটি সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড? সবাই একটু কমেন্ট করে বলো কোনটি সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড। সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড দেখো, লাইসিন সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড নয়। থিওরিন এটাও না। তারপর হচ্ছে যে টাইরোসিন এটাও আমাদের না। তাহলে কোশ্চেন কি দেওয়া আছে আমাদের? সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড কোনটা বলতো? সিস্টিন। ঠিক আছে, ধন্যবাদ মাসকাত, ফাতেহাকে, সাবরিনা। ওকে ওকে ঠিক আছে। আমি তো ডিউতে এক্সাম দিব না, এবার সায়েন্সও নিব না, আর্টস থেকে আরিউতে এক্সাম দেবো। এখানে ক্লাস করে কি কোনো কাজে লাগবে আমার? আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ বাচ্চা পার্টি। সবাই একটু আমরা বাচ্চা পার্টিদেরকে মেনশন করি, যারা যারা বাচ্চা পার্টি আসো সব বাচ্চা পার্টিদেরকে আমরা মেনশন করি। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন দেখো বাচ্চা পার্টিরা, দেখো পরের কোশ্চেন সবাই আনসার করবো, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ঠিক আছে, দেখো পরের কোশ্চেনে কি দেওয়া আছে বাচ্চা পার্টি? দেখো, ডিএনএ অনুলিপনের জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা? মানে ডিএনএ অনুলিপনের জন্য আমাদের কোন এনজাইমটা মাস্ট বি গুরুত্বপূর্ণ? সবাই একটু কমেন্ট করি বলো। বাচ্চা পার্টিরা দেখি কোন বাচ্চা পার্টি সবাই অ্যান্সার করতে পারো। ডিএনএ অনুলিপনের জন্য সবাই একটু আমরা কমেন্ট করি বাচ্চা, ডিএনএ অনুলিপনের জন্য অত্যাবশ্যকীয় এনজাইম কোনটা? বলো বাচ্চা পার্টির অ্যান্সার করো, দেখি দেখি। ডিএনএ অনুলিপনের জন্য সবাই একটু অর্ঘ্যজিৎ সরকার বলছে। আচ্ছা ডিএনএ অনুলিপনের কোনটা? সবাই অ্যান্সার করি আমরা, বলো। ডিএনএ অনুলিপনের জন্য অত্যাবশ্যকীয় এনজাইম রেস্ট্রিকশন না, অ্যামাইলেস না, ফসফোরাইলেসও না, তাহলে কোনটা? ডিএনএ অনুলিপনের জন্য অত্যাবশ্যকীয় এনজাইম হচ্ছে পলিমারেজ এনজাইম। এইটা আমরা ভুল করি। এই কোশ্চেনটা কিন্তু আমাদের এবার জাহাঙ্গীরনগরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ডিএনএ অনুলিপনের জন্য অত্যাবশ্যক এনজাইমটা কি বলতো? পলিমারেজ। আচ্ছা পরের কোশ্চেন দেখো, কোনটি বায়োলজিক্যাল কয়েন নামে পরিচিত? এটা কিন্তু ঢাবির জন্য আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই এটা কমেন্ট করো, বলো কোনটি বায়োলজিক্যাল কয়েন নামে পরিচিত? বাচ্চা পার্টিরা অ্যান্সার করো, বলো। সময়ের সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ডের মধ্যে, দেখি কি অ্যান্সার করতে পারো। নিচের কোনটি বায়োলজিক্যাল কয়েন নামে পরিচিত? বলো। অনেকে বলতেছে 31 আচ্ছা ধন্যবাদ সাবরিনা সাবিরা সবার আগে অ্যান্সার করার জন্য। হ্যাঁ বায়োলজিক্যাল অগ্রজিৎ সরকার অ্যান্সার করছে, ফাতেমা, সীমা, দৌলুদ্দিন। আচ্ছা ঠিক আছে, সবাই অ্যান্সার করি। হ্যাঁ তাহলে আমি কি বললাম? বায়োলজিক্যাল কয়েন নামে পরিচিত কে বলতো? এটিপি। আচ্ছা আমরা সবাই কিন্তু জানি এটিপি পূর্ণরূপ কি বলতো? এডিনোসিন ট্রাইফসফেট। এটিপি পূর্ণরূপটা কি বলতো? এডিনোসিন ট্রাইফসফেট। এই 32টা কোশ্চেন নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বাচ্চা পার্টিরা? সবাই একটু কমেন্ট করে জানা দাও। কারো কোনো কনফিউশন আছে কিনা ইনফরমেশনে, বা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? যদি না বুঝতে সমস্যা, সবাই ক্লিয়ার লেখে সবাই একটু কমেন্ট করি। আমরা সবাই একটু ক্লিয়ার লেখে সবাই একটু আমরা কমেন্ট করি। আচ্ছা দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো পরের কোশ্চেনে উৎসেচক। ভাই উৎসেচক মানে কি বলতো? এনজাইম। উৎসেচকের পরম তাপমাত্রা কত? একটা জিনিস মাথায় রাখবা, প্রত্যেকটা জিনিসের একটা পরম তাপমাত্রা আছে। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের উৎসেচকের পরম তাপমাত্রা, উৎসেচক এনজাইমের পরম তাপমাত্রা কত? হ্যাঁ অবশ্যই মাথায় রাখবা, এনজাইমের পরম তাপমাত্রা হলো 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি বারবার বলতেছি, এনজাইমের অপটিমাম টেম্পারেচার, যার বাংলাটা হচ্ছে যে আমাদের পরম তাপমাত্রা কত? 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। কোশ্চেন হচ্ছে ভাই আমাদের হচ্ছে যে এই যে পরম তাপমাত্রা মানিটা কি? পরম তাপমাত্রা মানি হচ্ছে যে তাপমাত্রায় ওই জিনিসটা সবচেয়ে বেশি পরিমাণে কাজ দিতে পারে, সেটাকে আমরা কি বলবো? পরম তাপমাত্রা। ঠিক আছে, তাহলে 33 অ্যান্সার কত?
বি, তাহলে 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। ধন্যবাদ পিউ সরকারকে, ফারিয়া মাহমুদ, মাসকাত মাইশা, ধন্যবাদ সবাই। আমরা একটু বেশি বেশি করে আমরা ফ্রেন্ডে মেনশন করি। পরের কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, পরের কোশ্চেনটা সবাই অ্যান্সার করে। পরের কোশ্চেন, নিচের কোনটি অবিজারক চিনি? বলো বাচ্চা বাটিরা অ্যান্সার করো, বলো কোনটি অবিজারক চিনি? কোনটি অবিজারক চিনি? দেখো অবিজারক, তাহলে তাহলে কোনটি অবিজারক চিনি, বা কোশ্চেন এরকম করে দিতে পারে কোনটি বিজারক চিনি নয়, কোনটি বিজারক চিনি নয়, তাই না? কোশ্চেন দিতে পারে, তাই না? সবাই একটু কমেন্ট করি আমরা, বলো কোনটি বিজারক চিনি নয়? মল্টোস, ফ্রুক্টোজ নাকি গ্লুকোজ? মাথা রাখবা, মল্টোস বিজারক চিনি, ফ্রুক্টোজ ও বিজারক চিনি, গ্লুকোজ ও বিজারক চিনি। তাহলে বিজারক চিনি কোনটি নয়? অবশ্যই 34 আনসার হলো সি। তাহলে বিজারক চিনি কোনটি নয়? 34 সি। ধন্যবাদ ফাইজা রাব্বি রুনুকে, সবার আগে তুমি আনসার করছো। মাসকাত মাইশা, ধন্যবাদ। ওকে সবাই একটু আমরা শেষ সময় ফ্রেন্ডকে ভাই দেখো ভাইয়া তো একটা কোশ্চেনের একটা, এগুলো কিন্তু 50টা কোশ্চেন কিন্তু আমি 20 মিনিটে শেষ করে দিতে পারতাম, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো লাভ হবে না যদি ইনফরমেশন না দিই, ঠিক আছে? ওকে পরের কোশ্চেন দেখো, 35 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? ফার্মেন্টেশন প্রক্রিয়ায়, সবাইটা আমরা কমেন্ট করি। কোশ্চেনে কি দেওয়া আছে? ফার্মেন্টেশন প্রক্রিয়ায় শ্বেতসারকে অ্যালকোহলে পরিণত করে কে? বলো ফার্মেন্টেশন প্রক্রিয়ায় শ্বেতসারকে অ্যালকোহলে পরিণত করে কোন এনজাইম? ক্যাটালেস কখনোই করবে না, অ্যামাইলেস কখনোই করবে না, অ্যান্টারোকাইলেস কখনোই করবে না। তাহলে শ্বেতসারকে অ্যালকোহলে পরিণত করে কে? বলো তো বাচ্চা বাটিরা। অবশ্যই আমাদের জাইমেস। এই কোশ্চেনটা সবাই ক্লিয়ার কিনা কমেন্ট করে জানাই দাও একটু ভাই। সবাই আমরা একটু ফ্রেন্ডেরকে মন খুলে মেনশন করি, সবাই একটু আমরা মন খুলে ফ্রেন্ডের মেনশন করি, সবাই সবাই। আচ্ছা পরের কোশ্চেন দেখো, 37 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? আমাদের মস্তিষ্কে জমাট রক্ত গড়াতে কোন এনজাইম ব্যবহার করে? আমি একটু যদি কথা বলি, এই টপিকসটা মাস্ট বি পরীক্ষার হলে দেখে যাবা, কোষ রসায়ন থেকে বা জাহাঙ্গীরনগরে যখন পরীক্ষা দিতে যাবা, সেটা হলো ডি ইউনিটে এনজাইমের ব্যবহার, ঠিক আছে? এনজাইমের ব্যবহার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? এনজাইমের যে ব্যবহার, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাহলে কোশ্চেনে কি দেওয়া আছে? মস্তিষ্কের জমাট রক্ত গলাতে কোন এনজাইম ব্যবহৃত হয়? আগে ক্লাস করো, পরে দেখা যায় ইউটিউব দিব কিনা। মস্তিষ্কে জমাট রক্ত গলাতে কোন এনজাইম ব্যবহৃত হয়? এজন্য বলছি টাইমলাইনে ক্লাসটা শেয়ার করো। মস্তিষ্কে জমাট রক্ত গলাতে কোন এনজাইম? অবশ্যই মাথায় রাখবা, মস্তিষ্কে জমাট রক্ত গলাতে যে এনজাইমটা ব্যবহার করা হয় সেই এনজাইমটা হচ্ছে ইউরোবাইলেস এনজাইম। এই কোশ্চেনটা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর দিলেও দিতে পারে। মস্তিষ্কের, তাহলে অনেকে সঠিক অ্যান্সার করছো তোমরা, দেখি কে অ্যান্সার করছো। মাসকাত মাইশা অ্যান্সার করছো, ফাতেমা বেগম, সীমা, সাবে, ওকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা পরের কোশ্চেন চলে যাব। 37 নম্বর কোশ্চেন, কোনটি বার্ড ফ্লু ভাইরাস? দেখি কে সবাইকে অ্যান্সার করতে পারে, বলো কোনটি বার্ড ফ্লু ভাইরাস? বলো। দেখো আমাদের কিন্তু ফ্লু কিন্তু দুইটা আছে, বার্ড ফ্লু আর একটা কিন্তু আছে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লু হলে কি হবে বলো তো? যদি এখানে বার্ড ফ্লু না দিয়ে সোয়াইন ফ্লু দিত তাহলে কি হতো? দেখি কে সবার আগে কমেন্ট বক্সে জানাইতে পারো। আমি কিন্তু বারবার বলতেছি, আমি মনে করতেছি ক্লাসটা তোমাদের অফলাইনে নিচ্ছি। বলো কোনটি সোয়াইন ফ্লু? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবে কোনটি সোয়াইন ফ্লু বা সোয়াইন ফ্লু ভাইরাসের সংকেতটা কি? বলো 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 বলো। হ্যাঁ অনেকে অ্যান্সার করতেছো, ঠিক আছে। বার্ড ফ্লু আমি জানি H5N1, এটা অবশ্যই হবে, কারণ বার্ড ফ্লু মানে হচ্ছে H5N1, কিন্তু আমি বলছি আরেকটা ফ্লু আছে সোয়াইন ফ্লু, সে সোয়াইন। ধন্যবাদ শুভকে সবার আগে অ্যান্সার করার জন্য। সোয়াইন ফ্লু হচ্ছে ভাই H1N1, ভুল করা যাবে না। এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনটি সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, ঠিক আছে? পরের কোশ্চেন, কোন ব্যাকটেরিওফাজে লাইটিক চক্র সম্পন্ন হয়? বলো সবাই একটু আমরা কমেন্ট করি, কোন ব্যাকটেরিওফাজে লাইটিক চক্র সম্পন্ন হয়? বলো কোন ব্যাকটেরিওফাজে লাইটিক চক্র সম্পন্ন? অবশ্যই মাথা রাখবা, আমাদের লাইটিক চক্রটা লাইসোনিক চক্র T2 T4 T6 এ আমাদের কি চক্র সংগঠিত হবে? লাইটিক চক্র সংগঠিত হবে, ঠিক আছে? ওকে
পরের কোশ্চেন আমি চলে আসবো। দেখো নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়? সবাই একটু আমরা কমেন্ট করে জানিয়ে দিই। 19 নম্বর কোশ্চেনটা সবাই একটু আমরা কমেন্ট করি, বলো নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয়? আমি বাবা বলছি এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি। ডিএনএ ভাইরাস কোনটা নয়? ফুলকপির মোজাইক ভাইরাস এটা একটা ডিএনএ ভাইরাস, T2 এটা একটা ডিএনএ ভাইরাস, কিন্তু TMV মানে কি টোবাকো মোজাইক ভাইরাস, এটা কিন্তু ডিএনএ ভাইরাস নয়। এটা কিন্তু আমাদের কি ভাইরাস? এটা কিন্তু আমাদের একটা আরএনএ ভাইরাস। ঠিক আছে, তাহলে 39 অ্যান্সার কত বলো তো? সি। ধন্যবাদ, সবাই আমরা অ্যান্সার করি একটু। যে কোনো ডিএনএ ভাইরাস, TMV হচ্ছে আমাদের ডিএনএ ভাইরাস। পরের কোশ্চেন দেখো আমাদের 40 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি, তাও সবাই একটু আমি অ্যান্সার করি। ধন্যবাদ সাবিরাকে। ওকে, সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস কিন্তু বলে দিয়েছি, তাই না? সোয়াইন ফ্লু রোগের জন্য দায়ী ভাইরাস হলো H1 আর N1। সোয়াইন ফ্লু দায়ী কে বলতো? H1 আর N1 হচ্ছে সোয়াইন ফ্লুর জন্য আমাদের দায়ী। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, কোন ভাইরাস ডেঙ্গু জ্বরের জন্য দায়ী? এই কোশ্চেনটা কিন্তু এবার আমাদের পরীক্ষার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু আমরা শেষ মুহূর্তে একটু দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন করি, খুবই দ্রুত আমরা ফ্রেন্ডদেরকে মেনশন, সবাই আমরা ফ্রেন্ডে মেনশন করি। বলো কোন ভাইরাস ডেঙ্গু জ্বরের জন্য দায়ী? ফ্লাভি, র্যাবিস, ভ্যারিওলা নাকি ভ্যাকসিনিয়া? সবাই বলো। অবশ্যই সঠিক আছে সবার সময় 2 সেকেন্ড। আহসান হাবিব অ্যান্সার করছো। আচ্ছা আচ্ছা সবাই একটু অ্যান্সার করি। কোন আচ্ছা 41 অ্যান্সারে সবার আগে অ্যান্সার করছো আব্দুস সামাদ। আচ্ছা দেখে আর কে অ্যান্সার করতে পারো? জয় মন্ডল অ্যান্সার করছো, সবাই একটু ফ্রেন্ডে অ্যান্সার করো। জিমু অ্যান্সার করছো। আচ্ছা সুমাইয়া অ্যান্সার করছো। ওকে, নাজিয়া আফরিন জিনিয়া অ্যান্সার করছো। সৈয়দ সারওয়ার সোরাব অ্যান্সার করছো। সবাই একটু অ্যান্সার করি, ঠিক আছে? ইরশাদ নাতি। ওকে, তাহলে আমি বলতেছি সাবিয়া নামত জুনায়েদ। তাহলে আমি বলতেছি কোন ভাইরাস ডেঙ্গু জ্বরের জন্য দায়ী? অবশ্যই মাথায় রাখতে হবে ফ্লাভি ভাইরাসটা হলো ডেঙ্গু জ্বরের জন্য দায়ী। ডেঙ্গু জ্বরের জন্য দায়ী কে বলতো? ফ্লাভি ভাইরাস। আচ্ছা, যে কজনে ক্লাস করতেছো সবাই মাত্র 3 জন করে ফ্রেন্ডের মেনশন করো, নাম ধরে মেনশন করো, সবাই ফ্রেন্ডের মেনশন করো। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, কোন মিথজীবী নাইট্রোজেন আবদ্ধকরণে অংশগ্রহণ করে? সবাই একটু কমেন্ট করার চেষ্টা করো, বলো কোন মিথজীবী না। ধন্যবাদ মাসকাত মাইশাকে। তাহলে কোন মিথজীবী নাইট্রোজেন আবদ্ধকরণে অংশগ্রহণ করে? সবাই একটু কমেন্ট করো, কোন মিথজীবী নাইট্রোজেন আবদ্ধকরণে অংশগ্রহণ করে? দেখো জেন্থোমোনিয়াম কখনোই করে না, অ্যাজোব্যাক্টার কখনোই করে না, অবশ্যই রাইজোবিয়ামটা সে কি করতেছে বলতো? নাইট্রোজেন আবদ্ধকরণে সাহায্য করতেছে। 42 অ্যান্সার হচ্ছে বি হবে ভাই, 42 অ্যান্সার বি হবে। ঠিক আছে, ওকে। কোন জীব প্লাজমিড বহন করে? বলো সবাই একটু কমেন্ট করো, কোন জীব প্লাজমিড বহন করে? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ঢাবি এবং জাহাঙ্গীরনগরের জন্য। কোন জীব সে প্লাজমিড বহন করে? আচ্ছা আমরা সবাই জানি প্লাজমিড কিন্তু 3 প্রকার, তাই না? কোন জীব হলো প্লাজমিড বহন করে? বলো কোন জীব প্লাজমিড বহন করে? অবশ্যই মাথায় রাখবা অ্যামিবা প্লাজমিড বহন করে না, ইস্ট প্লাজমিড বহন করে না, তাহলে অবশ্যই ব্যাকটেরিয়াটা সে কি করতেছে বলতো? প্লাজমিড বহন করে। তাহলে প্লাজমিড বহন করতেছে কে? পরের কোশ্চেন, কোনটির আক্রমণে কলেরা রোগ হয়? এই কোশ্চেনটা কিন্তু আমাদের ঢাবির জন্য এবং জাহাঙ্গীরনগরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কোনটির আক্রমণে কলেরা রোগ হয়, বা এখানে দিতে পারে কোনটির আক্রমণে যক্ষা হয়। মোট কথা ব্যাকটেরিয়া ঘটিত যে সমস্ত রোগ আছে সে সমস্ত রোগের ব্যাকটেরিয়া যেগুলো, সে টপিকটা কিন্তু মাস্ট বি আমাদের বই থেকে দেখে নিতে হবে ভাই। এখান থেকে কোশ্চেন কিন্তু আমাদের দিলেও দিতে পারে। ঠিক আছে, কোশ্চেনটা দিলাম যে কি বললাম, কোনটির আক্রমণে কলেরা রোগ হয়? সবাই একটু আমরা কমেন্ট করো, বলো কোনটির আক্রমণে কলেরা রোগ হয়? দেখো এই 3টির আক্রমণে কলেরা রোগ কোনো হয় না। এটার আক্রমণে টাইফয়েড রোগ হচ্ছে, কিন্তু কোনটির আক্রমণে কলেরা রোগ হচ্ছে? অবশ্যই মাথায় রাখতে হবে ভিব্রিও কলেরা। মাশাআল্লাহ সাবিরা সবাইকে অ্যান্সার করছে। ভিব্রিও 44 এর এ। হ্যাঁ, তাহলে এটার আক্রমণ আমাদের কি হচ্ছে বলো তো? কলেরা রোগ হচ্ছে। সবাই একটু আমরা দ্রুত ফ্রেন্ডে মেনশন করি। হ্যাঁ, ধন্যবাদ ইরশাদ জাহান রাত্রি, সাবরা জুনায়েদ, সাবিরা রানা সানা, সবাই একটু ফ্রেন্ডে আমরা মেনশন করি সবাই। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেন দেখো, শেষ মুহূর্তে আমরা চলে আসছি। ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রে সাইজোগেনি চক্র কোথায় সম্পন্ন হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সবাই অ্যান্সার করে। বলো যকৃত কোষে, লোহিত রক্তকণিকায়, হৃৎপিণ্ডে নাকি যকৃত এবং লোহিত? সবাই অ্যান্সার 2 সেকেন্ড, সবাই অ্যান্সার করি। 45 কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, সবাই আমরা অ্যান্সার করি। বলো ম্যালেরিয়া জীবাণুর জীবনচক্রে সাইজোগেনি চক্র কোথায় সম্পন্ন হয়? 45 অ্যান্সার কি হবে বলো? আমি বলে দিচ্ছি, যকৃত কোষে হবে না, হৃৎপিণ্ড আমাদের হবে না, লোহিত রক্তকণিকাও হবে না। কোথায় হবে বলো তো? এই 2 জায়গায় হবে, যকৃত হবে আর বিস্তৃত হবে। লোহিত রক্তকণিকা আমরা কি বলি? আর বিস্তৃত। 2 জায়গায় আমাদের রক্তকণিকাটা সম্পন্ন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভাইরাসের
নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণকে কি বলে? সবাই একটু আমরা কমেন্ট করি। দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমি একটু যদি কথা বলি, দেখো আমি কিন্তু একটা কথা বলছিলাম যে আমাদের ভাইরাস মানে কি সে খেয়ে ফেলবে সেটা না, ভাইরাস মানে যে সংক্রমণ হবে সেটা কিন্তু না, ভাইরাস মানে যে সংক্রমণ হতেও পারে আবার কি নাও হতে পারে। হ্যাঁ, বলে না অন, যদি কেউ মনে করবে যে হি ইজ অন ফায়ার, ভিরিয়ন মানে কি বলতো? সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাসকে, হ্যাঁ সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাসকে ভিরিয়ন বলে, মানে হি ইজ অন ফায়ার মানে কি সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাসকে ভিরিয়ন বলি। আর যদি সংক্রমণ ক্ষমতাবিহীন বলা হয় সেটাকে আমরা কি বলবো? সবাই একটু আমি কোশ্চেন বুঝে কিন্তু অ্যান্সার দিবা। সংক্রমণ ক্ষমতা যে অন যদি লেখা থাকে তাহলে বুঝবে যে সেটা সংক্রমণ করে, আর যদি সংক্রমণ না করে সেটাকে আমরা বুঝতে পারবো নিউক্লিও ক্যাপসিড বলবো। আর সাব ভাইরাস সত্তা আমাদের কি আছে? ভিরয়েড আছে আর পিরিয়ন আছে। ভিরয়েডটা কি ভাই? ভিরয়েডটা হচ্ছে যে আপনার প্রোটিন আবরণ থাকবে না, কিন্তু শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড থাকবে, সেটাকে আমরা ভিরয়েড বলবো। পিরিয়ন মানে কি? সেটাকে আমাদের নিউক্লিক অ্যাসিড নাই, শুধুমাত্র শূন্য প্রোটিন আবরণ আছে, সেটাকে আমরা কি বলবো? পিরিয়ন বলবো। এই যে কথাগুলো বললাম খুবই দামি কথা, কোটি টাকার চেয়েও দামি। তাহলে নিউক্লিক অ্যাসিডবিহীন প্রোটিন আবরণ, অবশ্যই অ্যান্সারটা কী হবে বলতো? পিরিয়ন হবে। হ্যাঁ, এই পিরিয়ন দ্বারা আমাদের গরুতে রোগ হয়। গরুতে কি রোগ হয়? ম্যাটকাও রোগ হয়। তারপর ভেড়াতে, ছাগলে স্কার্পি রোগ হয়। স্কার্পি মানে হচ্ছে লোম উঠে যাওয়া। এবং হচ্ছে যে মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কুরু রোগ হয়। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে ভাইরাসের নিউক্লিক অ্যাসিড প্রোটিন আবরণকে ভিরিয়ন বলতেছে। ওকে, আচ্ছা ক্যাপসোমিয়ারটা কি বলেন তো? ক্যাপসোমিয়ার কি? ক্যাপসোমিয়ারটা হচ্ছে যে ক্যাপসিডের যে একক, ক্যাপসিডের এককে আমরা ক্যাপসোমিয়ার বলি। ক্যাপসিড কি? আমাদের ভাইরাসের মাঝখানে আমাদের কি আছে? নিউক্লিক অ্যাসিড আছে। কথাগুলো বুঝেন, অনেক দামি কথা। ভাইরাসের মাঝখানে নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিডের বাইরে সুন্দর করে একটা প্রোটিনের আবরণ আছে, সেই প্রোটিনের আবরণটাকে আমরা ক্যাপসিড বলতেছি, আর ক্যাপসিডের এককে আমরা ক্যাপসোমিয়ার বলবো। ঠিক আছে, এটা কিন্তু মাস্টার পরীক্ষার মধ্যে দিয়ে দেবে। ক্যাপসিড কিসের তৈরি? প্রোটিনের তৈরি। ক্যাপসোমিয়ার কিসের তৈরি? সেটা কিন্তু আমাদের প্রোটিনের তৈরি। ঠিক আছে, ওকে। সবাই এই কোশ্চেনটার সাথে কিন্তু আমি অনেকগুলো কথা বলছি। হ্যাঁ, সবাই ক্লিয়ার কিনা বাচ্চা বাটিরা? একটু মেহরবানি করে সবাই আমরা কমেন্ট করব, সবাই কমেন্ট করব মেহরবানি করে বলেন। সবাই লেখালো বুঝতে পারে, সবাই তো বলবেন। ঠিক আছে, পরের কোশ্চেন দেখেন। আমি কিন্তু এটাই আপনাদের বলছিলাম, সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলে। আমি আশা করি যে কয়জন ক্লাস করতেছেন সবাই এই কোশ্চেনের অ্যান্সারটা দিবেন। সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলে বলেন? লিপোভাইরাস, প্রিয়ন, নিউক্লিও ক্যাপসিডের কোনটি নয়। সবাই একটু মেহরবানি করে সবাই অ্যান্সার করবো আমরা, বলেন সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলে? ধন্যবাদ অর্পিত, অর্পণাকে, আহসান, হাবিব, রেজাউল জাহান, মেঘলা, মাসকাত, মাইশা, সাবরিনা, সাবিরা, ইসরা জাহান, রাত্রি। ওকে, সবাই আমরা ক্লিয়ার, সবাই অ্যান্সার করি। 47 অ্যান্সার কি হবে বলেন? সবাই অ্যান্সার বলি। সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসকে কি বলে? ধন্যবাদ মহিমা আক্তারকে। আচ্ছা, সবাই অ্যান্সার করে 47 অ্যান্সার কি হচ্ছে? সবাই অ্যান্সার করে। ধন্যবাদ ফাতেমা বেগম, সীমা, সবাই অ্যান্সার করার জন্য। নাদে ইসলাম অ্যান্সার করছো, শহীদ, আচ্ছা ধন্যবাদ, রবিউল আলম, মাসকাত, মাইশা, সাবরিনা, সাবিরা। ওকে, ধন্যবাদ। তাহলে আমি বলতেছি সংক্রমণ ক্ষমতাহীন ভাইরাসকে আমরা কি বলতেছি? নিউক্লিও ক্যাপসিড। ঠিক আছে, ওকে। পরের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, সবাই অ্যান্সার করো। বলো তো ভাই, ম্যালেরিয়া রোগের ওষুধ কোনটা? বলো, সবাই কমেন্ট করো, বলো, সবাই কমেন্ট করো, বলো ম্যালেরিয়া রোগের ওষুধ কোনটা? জান্নাতুল জান্নাত, বুঝলাম না এই ক্লাস কখন শুরু হলো? ক্লাস তো প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে যাচ্ছে, সমস্যা নেই। ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দিলে ক্লাসটা দেখতে পারবেন আপনি। ঠিক আছে, ওকে। ম্যালেরিয়া রোগের ওষুধ কোনটা? সবাই একটু অ্যান্সার করে বলেন, ম্যালেরিয়া রোগের ওষুধ আসলে কোনটা? বলেন ম্যালেরিয়া রোগের ওষুধ কোনটা? সবাই অ্যান্সার করি আমরা, সবাই আমরা ঝটপট অ্যান্সার করি, বলেন ম্যালেরিয়া রোগের ওষুধ কোনটা? ম্যালেরিয়া রোগের ওষুধ কিন্তু অবশ্যই মাথা রাখবেন। ম্যালেরিয়া রোগের ওষুধ ক্লোরোকুইনো, ম্যাফ্লোকুইনো, কুইনাইনো, তার মানে কি সবগুলা। তাই ম্যালেরিয়ার ওষুধ কোনটা বলেন তো? সবগুলা কিন্তু আমাদের ম্যালেরিয়া রোগের ওষুধ। এই 48টা কোশ্চেনে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু কমেন্ট করে জানাই দেয় সবাই।
কিন্তু বারবার বলতেছি এই টাইপ থেকে কোশ্চেন কিন্তু আমাদের ঢাবিতে এবং জাহাঙ্গীরনগর আসতে, আমি বারবার বলছি জাহাঙ্গীরনগর পরীক্ষা কিন্তু আমাদের 9 তারিখে। যারা এখন পর্যন্ত জয়কলির আমাদের প্রশ্ন ব্যাংক ডি ইউনিটের জন্য প্রশ্ন ব্যাংক বইটা এখন পর্যন্ত সংগ্রহ করেননি, শেষ মুহূর্তে জয়কলির প্রশ্ন ব্যাংক বইটা সংগ্রহ করে ফেলেন এবং ঢাবি রিটেনের জন্য ডিউ রিটেন জয়কলি বইটা আছে সেটা সংগ্রহ করেন এবং হাইলাইটস যে আসতেছে বায়োলজি হাইলাইটসটা অবশ্যই সেটা সংগ্রহ করে নেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন পরের কোশ্চেন আমি চলে যাব 49 নম্বর কোশ্চেন, না সবাইটা আনসার করার চেষ্টা করি। 49 নম্বর কোশ্চেন সবাইটা আনসার করেন, সবাইটা আনসার করবেন, ঠিক আছে, সবাইটা আনসার করবেন। কোশ্চেনটা কি দেওয়া আছে দেখেন, ইউলোথ্রিক্স শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি কিরকম। আমি কিন্তু বারবার বলি ভাই কার ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই একটু অ্যান্সার করি। ইটস মুন্নাবাজ আসসালাম আলাইকুম আসসালাম, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, দেখো ইউলোথ্রিক্স শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন, অর্ধচন্দ্রাকার, পিপাকৃতি, গার্ডেলাকৃতি নাকি গোলাকার? সবাই একটু অ্যান্সার করবো, বলেন। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছি আমরা। সাবিনা অ্যান্সার করছো গার্ডেলাকৃতি 49-এর বি। আচ্ছা, সবাই একটু অ্যান্সার করি, মানে দ্রুত ফ্রেন্ডে মেনশন করি। হ্যাঁ, তো ইউলোথ্রিক্সের শৈবালের ক্লোরোপ্লাস্টের আকৃতি হচ্ছে আমাদের গার্ডেলাকৃতি, ঠিক আছে। আচ্ছা দেখেন 50 নম্বর কোশ্চেনটা, লাস্ট কোশ্চেন চলে আসছি। শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? আমরা সবাই একটু অ্যান্সার করব, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাই। সবাই একটু অ্যান্সার করতে বলার কারণ কি জানেন, যাতে আপনাদের পড়াটা রিকল হয়। বলেন, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? সবাই কমেন্ট করবেন। ধন্যবাদ মিথিলা রানীকে, সবাই একটু অ্যান্সার করবো, সবাই একটু অ্যান্সার করবো। শেষ মুহূর্তে দেখি আমার সামনে সবাই নাম ধরে ফ্রেন্ডদেরকে মেনশন করেন, ঠিক আছে, নাম ধরে ফ্রেন্ডদেরকে মেনশন করেন। যারা এখন পর্যন্ত হাইলাইটস বইটা সংগ্রহ করেননি জয়কলি, অতি দ্রুত হাইলাইটস বইটা সংগ্রহ করে ফেলেন। এবং আমরা জানি যে কয়দিন পরে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যারা এখন পর্যন্ত আমাদের যে বিজ্ঞান শাখা ন্যাশনাল আমাদের বইটা সংগ্রহ করেননি, অতি দ্রুত আমাদের এই বইটা সংগ্রহ করে ফেলেন। এই বইটা সংগ্রহ করে ফেললে সায়েন্সের জন্য যে কোর্সটা আছে একেবারে আপনারা ফ্রি পেয়ে যাবেন, ঠিক আছে। ওকে, আমি বলতেছি শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? সবাই একটু কমেন্ট করে। না, লিপিড না, শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? সবাই একটু আমরা কমেন্ট করি, ঝটপট কমেন্ট করি ভাই। শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি অবশ্যই মাথায় রাখবেন। শৈবালের কোষ প্রাচীর হলো কাইটিন দ্বারা তৈরি। শৈবালের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি? ধন্যবাদ অর্পিতা অর্পণ। আজকে ক্লাসে আপনারা বেশি ম্যাক্সিমাম অর্পিতা অর্পণ না, তারপরে খুব অ্যাক্টিভ ছিল মাশাআল্লাহ, যারাই আপনাদের রেসপন্স করছে খুব ভালো লাগছে। তো আমি একটু কথা বলবো, আপনারা শেষ মুহূর্তে ঢাবির জন্য রিটেন সাজেশন ক্লাস চান কি চান না একটু কমেন্ট করে সবাই জানিয়ে দেবেন। ঢাবির জন্য রিটেন সাজেশন ক্লাস চান কি চান না এটা একটা কথা বলবেন। এবং ডি ইউনিটের জন্য আমি আরেকটা ক্লাস আরও 2-3 ক্লাস নিতে চাই, আপনারা চান কি চান না সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং ক্লাসটা কতটুকু হেল্পফুল হলো আপনাদেরকে একটু সবাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দেবেন। কারো কোনো কোশ্চেন আছে কি না সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। না ভাইয়া আমার আসতে লেট হয়ে গেছে, না আপনি ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দেন, সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দেন, সবাই টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দেন। এবং ক্লাসটা আপনাদের কতটুকু ভালো লাগলো, কতটুকু হেল্পফুল হলো একটু কমেন্ট করবেন সবাই। সবাই একটু কমেন্ট করবেন ক্লাসটা আপনাদেরকে কতটুকু হেল্পফুল হলো, আচ্ছা কতটুকু ভালো লাগলো সবাই একটু কমেন্ট করবেন। আচ্ছা রাজু কুমার মুগলা, থ্যাঙ্কস ভাই, অনেক ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সবার কাছ থেকে একটু কমেন্ট জানতে চাচ্ছি, সবার কাছে বলবেন। অনেক ভালো, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ভাইয়া। শেষ মুহূর্তে একটু ভালো করে পড়াশোনা করেন, ঘাবড়ানোর কিছু নাই, খুব ভালো করে পড়াশোনা করবেন, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবেন। হ্যাঁ অবশ্যই ক্লাস আসবে, হ্যাঁ ভালো করে পড়বে, হ্যাঁ সবাই একটু ভালো করে পড়াশোনা করবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভাই অনেক সুন্দর হয় আপনার ক্লাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। সবাই একটু, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন, ঠিক আছে দিব, সমস্যা নেই।
ওকে। এবং আমি বারবার বলতেছি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এবার কিন্তু প্রশ্ন প্যাটার্নটা একেবারে অন্যরকম হবে। যারা এখন পর্যন্ত বিজ্ঞানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়িকা বইটা সংগ্রহ করেননি, অতি দ্রুত বইটা সংগ্রহ করবেন আপনারা। হ্যাঁ, এই বইটা সংগ্রহ করলে কি হবে, আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপরে একেবারে কোর্স যা যা দরকার, যে কোর্সটা আপনাদের হয়তো 600 টাকাতে কিনতে হতো, সেই 600 টাকা কোর্সটা না কিনে শুধুমাত্র এই বইটা যদি আপনারা সংগ্রহ করেন একেবারে ফ্রিতে কোর্সটা পেয়ে যাবেন। সেখানে বায়োলজি ক্লাসটা আমি নিব আপনাদেরকে, কোনো সমস্যা নেই, বাট বইটা সংগ্রহ করেন সবাই। বইটা সংগ্রহ করলে এই কোর্সটা একেবারে ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? সবাই অতি দ্রুত বইটা সংগ্রহ করেন। এর আগে যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবেন, ধাবিতে পরীক্ষা দিবেন, শেষ মধ্যে হাইলাইটস বইটা এবং আমাদের প্রশ্ন বইটা সংগ্রহ করে ফেলবেন, ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কারো কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম।